আমরা এখানে 10 থেকে 20টা কোশ্চেন সলভ করাবো তোমাকে, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন প্লাস ইম্পর্টেন্ট বিভিন্ন কলেজের কোশ্চেন, এবং ওই বেসিসে তুমি কোশ্চেন সলভ করলেই কিন্তু বুঝতে পারবা কি প্যাটার্নে কোশ্চেন হয়, এবং দেখবা যে কিছু স্পেসিফিক প্যাটার্ন, যেমন হচ্ছে দা ড্যাশ ড্যাশ অফ, এই একটা প্যাটার্ন, তারপর অল ড্যাশ ড্যাশ প্লাস কোন একটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ ড্যাশ ড্যাশ কোন একটা আরেকটা নাউন, এরকম কিছু প্যাটার্ন আছে যেগুলো বারবার পরীক্ষাতে আসে, এবং আমরা সঠিক রুল না জানার কারণে বারবার কনফিউজড হই। যেমন একটু পরেই দেখবা দা ড্যাশ ড্যাশ অফ, এই যে প্যাটার্নটা দা মাঝখানে ড্যাশ ড্যাশে নাউন বসে, এই প্যাটার্নে আমরা দা বসাবো নাকি বসাবো না এই নিয়ে প্রচুর কনফিউশন হয়। যদি তুমি জাস্ট একটা জিনিস জানো যে এরকম একটা প্যাটার্ন আছে যেখানে অলওয়েজ দা বসে, না বসাইলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেক জায়গা আছে আর্টিকেলের ক্ষেত্রে যে এখানে দা বসাইলেও চলে, না বসাইলেও চলে, আর্টিকেল দিলেও চলে, না দিলেও চলে, কখনো এনও হয়, কখনো দেখা যায় এ হচ্ছে, কখনো দাও হচ্ছে, একই জায়গায় মাল্টিপল জিনিস হয়। কিন্তু কিছু জায়গা স্পেসিফিক্যাল যেখানটাতে অবশ্যই তোমাকে ওই একটা জিনিসই বসাইতে হবে, আদারওয়াইজ ভুল হয়ে যাবে। প্রিপোজিশনের ক্ষেত্রে দু একটা ফ্লাকচুয়েট করে। বেসিক জায়গাগুলো আমাদের জানতে হবে, যে জায়গাগুলো থেকে আসলে ফ্রিকোয়েন্ট যে কোশ্চেন হয়। তোমাদের লেভেলে আর্টিকেল থেকে এমন প্রশ্ন হয় না যে জন্য একেবারে রুল টুল সব খেয়ে ফেলতে হবে। এখানে একেবারে বেসিক কনসেপচুয়াল কোশ্চেন হয়, যে একটা জিনিসের পর আমরা যখন ওই জিনিসটাকেই আবার সেকেন্ডলি মেনশন করি তখন সেখানে আর্টিকেল দা বসে। এন ভাওয়েল এবং ভাওয়েল লাইক প্রোনাউন্সিয়েশনের জন্য বসে। এ কনসোনেন্ট এবং কনসোনেন্ট লাইক প্রোনাউন্সিয়েশনের জন্য বসে। এই জায়গাগুলো আমাদের জানতে হবে। এখানে খুবই ছোট ছোট জায়গা, বুঝছো? তোমাদের এই জিনিস লাগবে না যে ওই স্ট্রিট নাম্বার উল্লেখ থাকলে কি হয়, হাউস নাম্বার উল্লেখ থাকলে কি হয়, বাড়ি নম্বর, এই যে ছোট ছোট জায়গাগুলো যেগুলো অ্যাডমিশনে বিভিন্ন জায়গাতে প্রশ্ন হয়, এত ডিটেলস এত খুঁটিনাটি লাগবে না। একেবারে বেসিক কিছু জায়গা লাগবে যেটা তোমরা অলরেডি ক্লাস 6 থেকে 8 এর মধ্যে শিখে ফেলছো, বুঝছো? আসলে একাডেমিক ইংলিশের ক্ষেত্রে বেসিকটা গড়ে ওঠে ক্লাস 6 থেকে 8 এর মধ্যে, এরপর আমরা আর খুব বেশি নতুন কিছু শিখি না, ওই জিনিসই পরে ঝালাই করে করে আমাদের চলে। তো ওই নলেজটাই কাজে লাগাবা, জাস্ট কোশ্চেন প্র্যাকটিসের সময় মনোযোগটা ধরে রাখবা। আর প্রিপোজিশনের ক্ষেত্রে এইখানেও কাইন্ড অফ দুইটা সেগমেন্ট, একটা সেগমেন্টে তোমাকে বেসিক নলেজ বা তোমার অর্থ দিয়ে বুঝতে হবে যে এইখানে কারোর বিরুদ্ধে কিছু বোঝাচ্ছে, আমরা এগেনস্ট বসাবো। এইখানে কোনো কিছু থেকে দূরে থাকতে বলছে, ফ্রম বসাবো। কোনো কিছুর জন্য অর্থ বোঝাচ্ছে, ফর বসাবো। বা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট বা কোনো কিছুর উপর টাচ করে আছে, এরকম কিছু বসাইলে আমরা আপন বা অন বসাবো। এই জায়গাগুলো একটা পার্ট যেখানে তুমি আসলে তোমার অর্থ বেসিক কনসেপ্ট দিয়ে উত্তর করে আসতে পারো। আরেকটা জায়গা থাকে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে সেগমেন্টটা অ্যাডমিশনে লাগে, ওই জায়গা থেকে কোশ্চেন হয়, এবং এটা তোমাদের আসলে একটু মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। বাট আসার কথা এটাই যে এই জিনিসগুলো ওই যে ছোট থেকে তুমি পড়ে আসতেছো, বেসিক জায়গাগুলোতে আসলে তুমি বেশ ভালো, আমি জানি তুমি বেশ ভালো, শুধু প্র্যাকটিসের অভাব। এখন তোমার দায়িত্ব হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের টপিক কি কি ছিল বলো? আজকে দুইটা টপিক ছিল বেসিক্যালি, আর্টিকেল এবং প্রিপোজিশন। আমরা কোশ্চেন সলভের মাধ্যমে শুরু করব, এবং ইনিশিয়ালি তোমাদের কয়েকটা প্যাটার্ন আমি বলে দিব, যার মধ্যে একটা প্যাটার্ন অলরেডি আমি বলেছি। দেখো, একটা প্যাটার্ন আমি তোমাদের বললাম যেটা খুব কমনলি আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে দা, যে প্যাটার্নটার কথা বলতেছিলাম খুব কমনলি তোমাদের আসবে, সেটা হচ্ছে দা ড্যাশ ড্যাশ, মাঝখানে একটা নাউন বসে, মাঝখানে অবশ্যই নাউন থাকবে, নাউন ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই, তারপর একটা অফ থাকবে। তো এই যে প্যাটার্নটা, দ্য ইমপ্রুভমেন্ট অফ আওয়ার কান্ট্রি, তারপরে দ্য কনসিয়াসনেস অফ দ্য পিপল, এরকম অনেক কিছু এখানে থাকতে পারে। এখানে এখানে যে কোনো নাউন থাকতে পারে, দা পিডি অফ আওয়ার কান্ট্রি, এরকম অনেক কিছু এখানটাতে থাকতে পারে, অনেক টাইপের নাউন। এই প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে ইমপ্রুভমেন্ট অফ আওয়ার কান্ট্রি নাকি দা ইমপ্রুভমেন্ট অফ আওয়ার কান্ট্রি, কোনটা হবে। অবশ্যই এই প্যাটার্নটা থাকলে এখানে তোমাকে দা বসাইতেই হবে, মনে রাখতেই হবে। এটা প্রচুর আসবে তোমাদের, একটা কোশ্চেন দেখো দুইটা মিনিমাম এই জিনিস পাবা, এবং এখানে না বসাইলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটা একেবারে মানে স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হয়, স্ট্রিক্টলি মানা হয় এই রুলটা। এবং এখানে আরেকটা জিনিস তোমরা অ্যাডমিশনে যে শিখবা, যে এরকম দা ড্যাশ ড্যাশ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে, চোখ বন্ধ করে তুমি আইডেন্টিফিকেশন অফ পার্সন অফ স্পিচে সেটাকে নাউন বলবে, অন্য কিছু এর মাঝখানে বসে না। এই একটা জিনিস আমরা শিখলাম। এরপরে আরেকটা জিনিস তোমাদের পরীক্ষাতে আসে, সেটা হইতেছে অল, মাঝখানে ড্যাশ দিলাম আমি, এরপর একটা নাউন বা প্রোনাউন,
যেমন হইতে পারে অল দা প্রবলেমস, এখানে তুমি দা দিতে পারো, আবার শুধুমাত্র অল প্রবলেমসও দিতে পারো। ধরো এখানে নাউন হিসেবে প্রবলেম আছে বা প্রবলেমস আছে, তো এইখানটাতে একটু কম্প্রোমাইজ করা যায়। কিছু জায়গাতে এখানে দা দিলেও চলে, কিছু জায়গাতে না দিলেও চলে। সো এই জায়গাটা ফ্লেক্সিবল। আমরা পড়তে গিয়ে আমাদের যে ইস্যুটা হয়, আমার খুব ইস্যু হইতো আর্টিকেল যেহেতু খুব বাধা ধরা নিয়ম নাই, কিছু জায়গাতে আমি দা বসাবো নাকি বসাবো না, খুব ঝামেলা লাগতো। এবং ওই একটা জিনিস নিয়ে আমি সারাদিন পড়ে থাকতাম, আল্লাহ এখানে ভুল হয়ে গেল, আমার যদি পরীক্ষাতে আসে কি হবে, আমি তো বুঝতেছি না আসলে কি হবে। এই জায়গাটা মনে রাখবা, টেনশন নেওয়ার কিচ্ছু নাই। এখানে অর মাঝখানে তুমি দা দিতেও পারো, না দিতে পারো, পরে একটা নাউন থাকবে। এই একটা জিনিস। আর একটা জিনিস আমাদের শেখা লাগবে, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। যে কোনো একটা এখানে আর্টিকেল থাকলো আগে ধরো, বা অন্য কিছু থাকলো, এখানে কিছু নাও থাকতে পারে, এইখানটাতে একটা অ্যাডজেক্টিভ আছে এবং এরপরে একটা নাউন আছে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ ইজ ফলোড বাই নাউন, এই কথা কিন্তু সবাই আমরা জানি, নাউন বা প্রোনাউন। এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে অবশ্যই এখানে নাউন বা প্রোনাউন থাকবে। মনে রাখবা এই অ্যাডজেক্টিভ এবং নাউন বা প্রোনাউনের মাঝখানে কখনোই কোনো আর্টিকেল বসবে না, এটা খুব কমনলি পরীক্ষাতে আসে। এবং এই অ্যাডজেক্টিভটা হইতে পারে এটা একেবারে আমরা জেনুইন যে অ্যাডজেক্টিভ গুলা চিনি সেরকম, বা হইতে পারে কোনো পজেসিভ প্রোনাউন দিয়ে তৈরি অ্যাডজেক্টিভ, যেমন হিজ বা হার বা আওয়ার বা মাইন এরকম। তাহলে এই অ্যাডজেক্টিভটা হইতে পারে অ্যাবসোলুট অ্যাডজেক্টিভ, বা আমরা যেটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন, আমরা আসলে দুইটা ইন্টারচেঞ্জেবল, এক এক জায়গাতে এক এক রকম ভাবে ব্যবহৃত হয়। এখানে পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলেও একই কথা। তাইলে অ্যাডজেক্টিভ এবং নাউন বা প্রোনাউনের মাঝখানে কখনোই কোনো আর্টিকেল বসবে না, এটা জানাই লাগবে। যেমন দেখো, আমি যদি বলি আ বিউটিফুল গার্ল, তো এখানটাতে মাঝখানে দেখবা প্রায় গ্যাপ আছে এরকম ক্ষেত্রে। তো আ বিউটিফুল, এখানে তুমি এ এম দ্বারা কিছু বসাইতে পারবা? কখনো না। মনে রাখবা অ্যাডজেক্টিভ এবং নাউন প্রোনাউনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এই অ্যাডজেক্টিভটা এই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সো তাদের মাঝখানে কেউ ঢুকতে পারবে না। এই একটা রুল আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি এখানে বলতে পারো যে হিজ ব্যাগ, এই হিজ আর ব্যাগের মাঝখানে এই হিজটাও কিন্তু এখানটাতে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। কিভাবে? ব্যাগকে মডিফাই করছে। কার ব্যাগ? তখন আমি বলতেছি তার ব্যাগ। তাইলে যে ব্যাগটা স্পেসিফাইড হয়ে গেল। তাহলে এখানে কোন জিনিসকে স্পেসিফাই যে করে কোন নাউনকে, সেটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ হবে। তো এই জায়গাটাও আমরা মাথায় রাখবো। তাহলে এই দুই ক্ষেত্রে কিন্তু কখনো মাঝখানে আমরা কিছু বসাবো না। তুমি দেখো এই যে তিনটা রুল আমরা শিখলাম, এই তিনটা রুল থেকে কত কিছু সলভ করা যায়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি এই রুলটা প্রচুর পরিমাণে আসবে। ঠিক আছে? এটা না জানলে কিন্তু হবে না। এবং বারবার বলতেছে এখানে তুমি যদি দা মিস করো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ওকে, তো চলো আমরা তাইলে শুরু করি। প্রথম কোশ্চেনটাই আসো, কুমিল্লা বোর্ড 19-এর প্রশ্ন। মাঝখানে কিন্তু অনেক বছর আর্টিকেল আসতো না, লাস্ট 19-এ আসছে, তারপর তো 20-এ পরীক্ষা হয় নাই, আমাদের বেলায় পরীক্ষা হয় নাই ইংলিশ, তারপর এইবার আবার আর্টিকেল আসছে। সো আর্টিকেল অনেক বছর আসে না, এই জন্য আমরা দেখো যদি একেবারে লেটেস্ট কোশ্চেনও বলি তাও সেই 2019-এর কোশ্চেন। তো এখানে আমরা যদি একটু শুরুতে দেখি, ফার্স্টে যেটা আছে, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ড্যাশ ওয়ার্ডস। তোমাকে একটু আগেই বললাম যে হিজ বা হার বা মাইন বা আওয়ার, এবং এরপর যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তাহলে এই যে হিজ, এটা কি কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। কার কথা? বলো কার কথা? তার কথাই সে সত্য। তাহলে এখানে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বা তুমি আগের মতো মনে রাখতে পারো এটা পজিটিভ প্রোনাউন। তাহলে এর মাঝখানে কখনোই তুমি কিছু বসাইতে পারবা না, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু নো আর্টিকেল হবে। এবং এখানে একটা ফ্রেজ আছে দেখতে পাচ্ছ, ট্রু টু হিজ ওয়ার্ডস বা ট্রু টু ওয়ানস ওয়ার্ডস। এই ফ্রেজটার অর্থ হচ্ছে সত্যবাদী, কারো কথাই বা সে তার নিজের কথা রাখে এরকম বোঝায়। ট্রু টু হিজ ওয়ার্ডস, ট্রু টু ওয়ানস ওয়ার্ডস, সত্যবাদী। ঠিক আছে? সো এই ফ্রেজটাও তোমরা একটু দেখলে, এবং আগের ওই রুল অনুযায়ী এইখানে কিন্তু কখনোই কোনো আর্টিকেল বসবে না। আর্টিকেল দেয়া মানে একেবারে ভুল। একেবারে ভুল মানে কি বলো? মাইনাস মার্কিং দিলেও কিন্তু আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, এরপর দেখো আমরা পরের কোশ্চেনটাই যদি যাই, হি ডাজ নট ডেভিয়েট ফ্রম ড্যাশ পাথ অফ অনেস্টি। একদম ফার্স্ট রুলটা চলে আসছে, সে কখনোই সত্যের পথ থেকে বিচ্যুত হয় না। ডেভিয়েট ফ্রম, এইটা প্রচুর পরিমাণে প্রিপোজিশনে আসে। ডেভিয়েট ফ্রম, ডেভিয়েট ফ্রম মানে বিচ্যুত হওয়া, কোন একটা
টাইম লাইন থেকে দূরে চলে যাওয়া, ডেভিয়েট ফ্রম, ডেভিয়েটের সাথে অলওয়েজ ফ্রম বসে। তো দেখো এখানটাতে ডাজ নট ডেভিয়েট ফ্রম ড্যাশ পাথ অফ অনেস্টি, মাঝখানে পাথ, পাথ মানে পথ, রাস্তা। তো ওই যে তোমাকে বললাম দা ড্যাশ ড্যাশ অফ, সেই প্যাটার্নই তো এখানে অবশ্যই তোমাকে দা বসাইতে হবে। দেখছো, তাইলে আমার দুইটা রুলই চলে আসছে প্রথমেই। এরপর আসো, হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন অনেস্টি ড্যাশ অনেস্টি। তো এখানটাতে আমরা মনে রাখবো কোন গুণ, গুণ বলতে আমরা সাধারণত ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচে কোনটাকে বুঝি, অ্যাবস্ট্রাক্ট নাউনকে বুঝি। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসবে? নো, নো আর্টিকেল। তাইলে এইখানে কোনো আর্টিকেল বসবে না। হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন, এখানে ক্রস অনেস্টি, শুধু অনেস্টি, সততা। অ্যাবস্ট্রাক্ট নাউন কি এখন আবার বুঝাইতে হবে, পরে তোমরা বুঝবা এটা। যে নাউন গুলাকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ইউ ক্যান ফিল, সেই নাউন গুলাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। ঠিক আছে, এরপর আসো, হি ডাজ নট ফল ভিকটিম টু ড্যাশ গ্রিড। গ্রিড মানে কি? গ্রিড মানে হচ্ছে লোভ। এখন তুমি আমাকে বলো যে এই যে লোভ, এই লোভ জিনিসটাও কি তুমি দেখতে পাও? দেখতে পাও না। লোভটাও অনুভব করতে হয়, যে কিছু একটা জিনিস আছে, খারাপ একটা গুণ, খারাপ একটা বৈশিষ্ট্য, এইটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখানেও আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাবো না। ঠিক আছে, তাহলে প্রথমে তিনটাই ক্রস গেল চারটা থেকে। এরপর আসো, হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ড্যাশ অর্লি প্রপার্টি। তো হ্যাঙ্কার আফটার এটাও প্রিপোজিশনের ক্ষেত্রে আসে। হ্যাঙ্কার আফটার, রান আফটার, এই যে টার্ম গুলো আছে, এগুলো হচ্ছে কোনো খারাপ জিনিসের পিছনে ছোটা, যেটার পিছনে ছোটা উচিত না। হ্যাঁ, হ্যাঙ্কার আফটার মানে লালায়িত হয়ে লোভে কোনো কিছুর পেছনে ছোটা। হইতে পারে সেটা অর্থ, হইতে পারে সেটা সম্পত্তি, হইতে পারে সেটা ব্যাড দুনিয়াবি কোনো খারাপ জিনিস, বা যেটা আসলে উচিত না, দুনিয়াবি কোনো জিনিসের পিছনে দৌড়ানো তো উচিত না। তো এই হ্যাঙ্কার আফটার এটা আমাদের লাগবে, হ্যাঙ্কারের পর আফটার বসে অলওয়েজ। তাইলে হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ড্যাশ ওয়ার্ল্ডলি প্রপার্টি। এখানে কি হবে, আওয়ার্ল্ডলি প্রপার্টি নাকি দা ওয়ার্ল্ডলি প্রপার্টি? বলতো এইখানটাতে আমরা কি বসাইতে পারি? তো এখানেও কিন্তু কোনো স্পেসিফিক ওয়ার্ল্ডলি প্রপার্টির কথা বুঝাচ্ছে না, জাস্ট দুনিয়াবি যে কোনো জিনিস হইতে পারে। তাহলে এখানেও স্পেসিফাইড না, এখানেও আমরা কোনো আর্টিকেল বসাবো না। তাইলে হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি প্রপার্টি। ঠিক আছে, এরপর আসো, ড্যাশ অনেস্ট ম্যান অ্যাবস্টেইনস হিমসেলফ ফ্রম করাপশন। এখানে কি হবে? এখানে তুমি এই যে অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে বিরত থাকা, দূরে থাকা, এটাও পরীক্ষাতে আসে। অ্যাবস্টেইন ফ্রম মানে দূরে থাকা, বিরত থাকা, এবং অ্যাবস্টেইনের সাথে অবশ্যই ফ্রম বসে। অ্যাবস্টেইন হিমসেলফ ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম। তো এখানে এই অ্যাবস্টেইন ভার্বটা দেখে বুঝতে পারছো এখানে কি হইতে পারে? অ্যাবস্টেইনের শেষে এস আছে, দ্যাট ইজ এখানে থার্ড পারসন সিঙ্গুলার কিছু হবে। এখানে তুমি যদি দা অনেস্ট ম্যান বলতা, তাহলে ওই একজন অনেস্ট ম্যানকে বোঝানো হইতো, তা হচ্ছে না। তাইলে এইখানটাতে এ বা এন হবে। অনেস্ট উচ্চারণ কিন্তু ও এর মতো হয়, অনেস্ট এইচ দিয়ে শুরু, বাট উচ্চারণ ও এর মতো। ও একটা ভাওয়েল, তো যেহেতু উচ্চারণ ভাওয়েলের মতো হচ্ছে, এজন্য এখানে অ্যান হবে। এটা তো তোমরা জানো, আমাদের আর্টিকেল নির্ধারণের ক্ষেত্রে উচ্চারণটা গুরুত্বপূর্ণ, কোন লেটার ব্যবহৃত হচ্ছে সেটা না। যেমন এখানে আওয়ার, অনেস্ট এইচ দিয়ে শুরু হলে যেহেতু ও এর মতো উচ্চারণ হয়, ভাওয়েলের মতো, এজন্য অ্যান বসে। তাহলে এখানে অ্যান হবে। ঠিক আছে, ভার্ব দেখেও আমরা চিনতে পারবো। এরপর আসো, হি ডাজ নট মিক্স উইথ ড্যাশ করাপ্ট পিপল। এখানটাতে আমরা দুইটা কাজ করতে পারি। আমরা একটা টার্ম আছে জানো তোমরা, দা এর সাথে কোন একটা অ্যাডজেক্টিভ যুক্ত করলে নাউন হয়ে যায়, ব্রড অ্যারিনার নাউন হয়ে যায়, যেমন দা রিচ, দা পুয়ার, এরকম। এখন এই দা রিচ বা দা পুয়ারের সাথে তুমি কিন্তু চাইলে পিপল শব্দটা যোগ করে দিতে পারো, যে দা রিচ পিপল, দা পুয়ার পিপল। তাহলে এখানে তুমি চাইলে শুধু রিচ বা পুয়ারও দেওয়া যায়, পিপলও দেওয়া যায়। রিচ পিপল, দা পুয়ার পিপল, দুইটার ক্ষেত্রে কিন্তু প্লুরাল। দা রিচ এইটা টার্মটাও প্লুরাল টার্ম, রিচ পিপল, পিপল অলওয়েজ প্লুরাল টার্ম। তো এখানটাতে তুমি চাইলে দা দিতে পারো, হি ডাজ নট মিক্স উইথ দা করাপ্ট পিপল, খারাপ লোকদের সাথে মেশে না। ঠিক আছে, আবার এখানে যদি তুমি কোনো প্রিপোজিশন কোনো আর্টিকেল না দাও, তাও হয়, মানা যায়, বাট একদম যদি অ্যাবসলিউট টার্মের কথা বলো, এই যে তোমাকে আমি রুল দেখাই দিলাম, তো এখানটাতে দা দেওয়া বেস্ট। ওকে, এরপর দেখো, হি ইজ ড্যাশ ম্যান হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস। সে ওই মানুষটা যে ভালো কাজ থেকে আনন্দ আহরণের চেষ্টা করে। এখানে একটা জিনিস মনে রাখবা, আমরা দেখবা প্রায় ফ্রিকোয়েন্টলি বিভিন্ন জায়গাতে এরকম টার্ম ব্যবহার করব, যে হি ইজ দ্যাট ম্যান বা হি ইজ
আ ম্যান বা হি ইজ দ্য ম্যান হু কিছু একটা চেষ্টা করে। তো এই জায়গাটাতে তুমি চিন্তা করো, দেখো সবকিছু দিয়ে হবে। হি ইজ দ্যাট ম্যান হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস। সে ওই মানুষটা যে ভালো কাজ থেকে আনন্দ নিতে চেষ্টা করে, বা হি ইজ আ ম্যান, সে এমন একটা মানুষ যে ওই কাজ থেকে আনন্দ নিতে চেষ্টা করে, বা হি ইজ দ্য ম্যান, তিনি ওই মানুষটা যে ভালো কাজ থেকে আনন্দ নিতে চেষ্টা করে। তো এই জায়গাতে তোমার দ্যাট হয়। এখন তো দ্যাট তুমি দিতে পারছো না বিকজ এটা আর্টিকেলের কোশ্চেন। এখানটাতে দা হয়, আবার এখানটাতে এ বা এন হয়। ঠিক আছে, ম্যান যেহেতু এখানে এন হবে না, এ হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আসলে ভ্যারিয়েবল। হ্যাঁ, আমরা দা বা এ বা এন এর যে কোনো একটা বসাবো, যেটা যাবে। কেন তোমাকে বললাম হি ইজ দা ম্যান, তিনি ওই মানুষটা যে ভালো কাজে আনন্দ পায়, বা তিনি এমন একটা মানুষ যে ভালো কাজে আনন্দ পায়, দুইটাই কিন্তু হবে, এখানে কনফিউশনের কিছু নেই। ওকে, এরপর আসো, ড্যাশ গ্রেট ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম। কখনো সম্পত্তির লোভ তাকে ছুঁয়ে যায় না বা তাকে আন্দোলিত করে না। তো এখানটাতেও আসলে আমরা দা দিতেও পারি, নাও পারি। দা গ্রেট ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম, অর্থাৎ সম্পত্তির লোভ তাকে লালায়িত করে না, বা গ্রেট ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম। বাট আমি যে তোমাকে একটু আগে বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন বা এরকম অ্যাবস্ট্রাক্ট কিছুর আগে সাধারণত আমরা আর্টিকেল বসাই না। সো এখানে একটা ক্রস দাও, ম্যাক্সিমাম বইতে দেখো এখানে কিছু দিবে না। ঠিক আছে, এরপর দেখো পিপল শুড ফলো দ্য পাথ অফ, এই যে আবার আসছে দেখো দা পাথ অফ, দা বসছে না, তাহলে এখানেও তো দা পাথ অফ হবে। ওকে, তাইলে পিপল শুড ফলো দ্য পাথ অফ ড্যাশ অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি। এখানেও এই রুল, দ্য রিচ পিপল যেরকম এখানেও দা অনেস্ট পিপল হবে। ঠিক আছে, তাহলে পিপল শুড ফলো দ্য পাথ অফ অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, দা অনেস্ট পিপল। ঠিক আছে, তাহলে এইটা আশা করি বুঝছো। অনেকগুলো ক্রস, অনেক সময় হয় কি যখন অনেকগুলো ক্রস দেখি আমরা নিজেই কনফিউজড হয়ে যাই যে ঠিক হচ্ছে তো, এত ক্রস কেন। তো আসলে রুল যেদিকে যাইতে বলবে তুমি সেদিকে যাবা, টেনশনের কিছু নাই। ওকে, এরপর আমরা পরে যাই, কোশ্চেন নম্বর 2 তে যাই। দেখো এইটা সহজ আছে, কি বলছে, ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। এই লাইনটা জানো না এমন কেউ নাই। ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস, এটা সবাই জানো। সো ইন্ডাস্ট্রি ইজ কি হবে, দা কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি হচ্ছে জীবনের ওই স্পেসিফিক একটা চাবি, যা দিয়ে জীবনের উন্নতিটাকে লঞ্চ আউট করা যায়। এই জন্য দা বসছে, আর তুমি তো এমনিতে ইউজ জানো, এভাবেই ব্যবহৃত হয়ে আসছে, তুমি চেঞ্জ করতে পারবা না। এরপর দেখো, ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। এখানটাতে কি হবে, এখানে কি দা হবে নাকি কি হবে? তো এখানে ইন্ডাস্ট্রিয়াস শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। তোমাকে যে ওই একটু আগেই বললাম দ্য রিচ পিপল রিচ ম্যান, ওরকম। তো এখানটাতে তুমি জাস্ট একটা দা দাও, দা ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। এটা ব্রডলি যারা পরিশ্রমী সবাইকে বোঝাচ্ছে, যেমন দা পুয়ার সব গরিবদের বোঝায়, দা রিচ সব ধনীদের বোঝায়। তাহলে দা ইন্ডাস্ট্রিয়াস মানে দুনিয়ার সমস্ত পরিশ্রমী লোক, তাহলে দা ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, এরপর দেখো, ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো ড্যাশ লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড। আস্তে আস্তে দেখি। তো এখানে প্রথমে যে কনসেপ্টটা আসছে, ওই যে তোমাকে একটু বললাম একটু আগে, যে দা ম্যান ওই লোকটা যে এই কাজ করে, বা একটা লোক যে এই কাজ করে, তাহলে এইখানটাতে তুমি চাইলে দা ম্যান হু ডাজ নট আন্ডারটেকও দিতে পারো, বা আ ম্যান হু ডাজ নট আন্ডারটেকও দিতে পারো। যেহেতু ওই মানুষ সম্পর্কে আমি এখনো কোনো কথা বলি নাই, এই ফার্স্টে তার কোন একটা কাজ সম্পর্কে বলতেছি, সো এখানে দাও হবে আবার এও হবে। ঠিক আছে, তো দা ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক, তাইলে হার্ড ওয়ার্ক এটাও কিন্তু কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এখানেও আমরা কিছু বসাবো না। দ্য ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, এখানে তুমি দা বসাইতে পারবা, দা হার্ড ওয়ার্ক, নো হবে না। আ হার্ড ওয়ার্ক না, এটা কাউন্টেবল না, যেহেতু ওয়ার্ক ওয়ার্ডটা কাউন্টেবল না, কিন্তু জানো এটা ওয়ার্ড যে ওয়ার্ক যে ওয়ার্ডটা, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এবং এটার প্লুরাল হয় না কখনো। তুমি যদি কখনো ওয়ার্কস লেখো ওয়ার্কের প্লুরাল হিসেবে, সেটা ভুল হবে। সো ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, সো এখানে আর্টিকেল আমরা বসাবো না। ওকে, তাইলে ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো ড্যাশ লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড। তো এখানে দেখো গো আ লং ওয়ে, একটা লম্বা পথ, আ লং ওয়ে ইন লাইফ, আ লং ওয়ে ইন ওয়ার্ল্ড, এই টাইপের ফ্রেজ কিন্তু প্রচুর শুনছো তোমরা। আ লং ওয়ে, একটা লম্বা পথ, পথ যেহেতু একটা, এবং ওই পথে তোমাকে তোমার জীবনের পথ যেটা অ্যাকচুয়ালি, সো এখানটাতে অলওয়েজ এ আসবে। তাইলে আ লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড,
দুনিয়া কয়টা, পৃথিবী কয়টা, একটা, তাইলে এখানে দা হবে। তোমরা জানো যে মহাবিশ্বে যা কিছু একটা আছে সেখানেই দা বসে, তাহলে এখানে আ হবে আ লং ওয়ে ইন কোথায়, দা ওয়ার্ল্ডে, একটা পৃথিবী, এই জন্য দা। এরপর আসো, many dash man is not aware of dash significance of diligence for which they cannot reap dash benefit of success. বড় বড় লাইন আসলে, এটা যশোর বোর্ডের কোশ্চেন, যশোর বোর্ডের কোশ্চেন কিন্তু যথেষ্ট কঠিন করে। দেখো, many dash man is not aware of কিছু একটা, এখন একটু দেখো তো এখানে একটা প্যাটার্ন আছে তোমরা নিশ্চয়ই জানো, many আ প্লাস এরপরে নাউন, এবং আরেকটা প্যাটার্ন হচ্ছে আ মেনি এরপর নাউন, দুইটা প্যাটার্নে কিন্তু আমরা লিখতে পারি। যেমন হচ্ছে মেনি আ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট, এরকম একটা সেন্টেন্স হইতে পারে। আবার হইতে পারে আ মেনি স্টুডেন্টস, যখন আ মেনি হয়, মেনি পরে হয়, তখন এটা প্লুরাল হয়, আ মেনি স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট, এরকম। দুইটা টার্ম একটু মনে রাখবা, আ মেনি এবং এখানে আ মেনির সাথে যে নাউনটা বসে এটা প্লুরাল হয়, এটা যখন অ্যাডমিশন গ্রামার পড়বা তখন শিখবা। আর যখন মেনি এ হয়, মেনি এর সাথে নাউনটা সিঙ্গুলার হয় এবং অবশ্যই ভার্বও সিঙ্গুলার হয়, এতটুকু মাথায় রাখো। তাহলে মেনি আ প্লাস নাউন হয়, আবার আ মেনি প্লাস নাউন হয়। তো এখানে ওই মেনি আ প্লাস নাউন ম্যান, দেখো এটা সিঙ্গুলার আছে এবং এইখানটাতে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এবং এখানে ইজিলি মনে রাখা যায় যে মেনি পর্যন্ত আমরা ঢেকে দিব, রুলে আমরা বলে থাকি যে মেনি পর্যন্ত ঢেকে দিব, আ প্লাস নাউন, আ ম্যান আছে, তাহলে এখানে অবশ্যই আ ম্যানের সাথে সিঙ্গুলার ভার্ব দেবে। আর এখানে দেখো মেনি পর্যন্ত ঢেকে দিলে এখানে একটা প্লুরাল নাউন পাবো, সো ভার্বটা প্লুরাল হবে। তাহলে এখানে মেনি আ ম্যান, ঠিক আছে, মেনি আ ম্যান মানে অনেক মানুষ বোঝায়, আ মেনি এন্ড মেনি একই অর্থ, অনেকজন। মেনি আ ম্যান ইজ নট অ্যাওয়্যার অফ, তারপরে কি, সিগনিফিকেন্স অফ। তাহলে এই যে তোমাকে বলছিলাম সিগনিফিকেন্স, গুরুত্ব, এটা একটা নাউন, শেষে এএনসি দেখে বুঝতে পারছো যে এটা একটা নাউন, নাউনের আইডেন্টিফায়ার এখানে এএনসি দেখেই বুঝতে পারছো, শেষে সিওয়াই, টিআইওএন শন, এসআইওএন শন, এএনসি, হুড, শিপ, এই যে টার্ম গুলো আছে এগুলো দেখলে আমরা জানি সেটা নাউন হয়। সো এটা নাউন, এর পরে অফ আছে, তাহলে এখানে কি হবে, দা ড্যাশ ড্যাশ অফ, সেই রুল। তাইলে এখানটাতে মেনি আ ম্যান ইজ নট অ্যাওয়্যার অফ দ্য সিগনিফিকেন্স অফ ড্যাশ ডিলিজেন্স, কি হবে, ডিলিজেন্স অধ্যবসায়, কঠোর পরিশ্রম, তাহলে এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, সো এখানে আমরা কোনো আর্টিকেল দিব না। তাইলে দ্য সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স ফর হুইচ দে ক্যানট রিপ, যার জন্য তারা ফল ঘরে তুলতে পারে না, রিপ মানে কোন একটা পরিশ্রমের ফলে তুমি যে পাকাপোক্ত ফলটা পাবা, যে রেজাল্টটা পাবা, সেটা ক্যানট রিপ ড্যাশ বেনিফিট অফ সাকসেস। তাহলে এখানেও দেখো বেনিফিট একটা নাউন এবং এর আগে গ্যাপ আছে, তাহলে কি হবে, দা নাউন দা ড্যাশ ড্যাশ অফ দা বেনিফিট অফ সাকসেস। ঠিক আছে, ওকে, তাহলে এইটাও কিন্তু শেষ। একটু বড় বড় লাইন, ছোট ছোট করে ভেঙে ভেঙে চিন্তা করবে, তাহলে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এরপর আমরা পরেরটাই যাই, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখো দুই জায়গাতে আসছে, চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে, আবার ঢাকা বোর্ড 17-তে আসছে। কোশ্চেন যে রিপিট হয় তার প্রমাণ কিন্তু এইগুলাই, দুইবার আসছে, দেখছো। এরপর আসো, তাইলে শুরুতে কি বলছে, হোয়াট ইজ প্যাট্রিয়টিজম, দেশাত্মবোধ বা দেশের প্রতি ভালোবাসা কি জিনিস আসলে, প্রশ্ন করেছে। ইট ইজ ড্যাশ নোবেল ভার্চু, দুনিয়াতে অনেক ভার্চু, অনেক গুণ আছে, তার মধ্যে এইটা একটা মহৎ গুণ, অনেক মহৎ গুণ আছে তার মধ্যে একটা, সো এখানটাতে কি হবে, ইট ইজ আ নোবেল ভার্চু, এখানে কিন্তু অবশ্যই আ হবে। ঠিক আছে, দেখো, ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। তো এখানটাতে ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান, এইটা একজন মানুষকে অনুপ্রাণিত করে। আমরা কিন্তু ম্যানের আগে দা ম্যান লিখি না, সাধারণত আম্যান লিখি। দা ম্যান কখন লিখি, স্পেসিফিক কাউকে বোঝানোর জন্য। তাছাড়া ইদার শুধু ম্যান লিখি, যেমন ম্যান ইজ মর্টাল, বা আমরা যখন এরকম ভাবে স্পেসিফিক করে বুঝাবো যে এইটা কোন একজনকে অনুপ্রাণিত করছে, সো এখানে এ বসবে অবশ্যই। তাহলে ইট ইন্সপায়ার্স আ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ, যেহেতু হিজ লাইফ বলছে, বুঝতে পারছো এখানে সিঙ্গুলার হবে, সেই জন্য আমরা আ বসাইলাম। টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম এন্ড ডেভেলপমেন্ট অফ হিজ ড্যাশ কান্ট্রি, যে বলছিলাম যে পজিটিভ প্রোনাউন হিজ, হিম, হিজ, হার, আওয়ার, ইওর, এইগুলার পর কোনো আর্টিকেল বসবে না, নাউন এবং এদের মাঝখানে কিছু বসবে না, সো এখানটাতে ক্রস। ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। এরপর দেখো ডি নম্বরে, ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন ড্যাশ বিস্ট। তাহলে এখানেও একই জিনিস,
একজন মানুষ যার দেশাত্মবোধ নাই সে পশুর থেকে খারাপ, বা ওই মানুষটা যার দেশাত্মবোধ নাই সে পশুর থেকে বেশি খারাপ। সো তুমি এখানে দাও দিতে পারো, আও দিতে পারো, দা বা আ। A man without patriotism is no better than beast. কি হবে? Than the beast হবে না than a beast হবে? এটা চিন্তা করো তো। Than the beast নাকি than a beast? কোনটা more appropriate মনে হয় তোমার কাছে? বলো তো। আমরা এখানে তুলনা করছি একটা পশুর সাথে। দা বিস্ট বলে আসলে কোনো টার্ম নাই। দা বিস্ট বললে বুঝাবে যে তুমি একটা বিস্ট বা একটা পশু সম্পর্কে আগে মেনশন করছো, সেটা আবার মেনশন করতেছো। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ না এটা যে তুমি দা প্লাস বিস্ট বলবা পুরো বিস্টকে বুঝাবে না। তাহলে এইখানটাতে আমি একটা বিস্টের সাথে তুলনা করছি, এই জন্য আ বিস্ট। ঠিক আছে? তাইলে দা ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান আ বিস্ট, আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান আ বিস্ট। এখানে আ হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপর আসো, আ ট্রু প্যাট্রিয়ট ইজ ওয়ানার্ড বাই ড্যাশ হিজ কান্ট্রিম্যান। তাইলে একজন সত্যিকারের দেশপ্রেমী দেশের সবার থেকে ভালোবাসা পায়, সম্মান পায়। আ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান, অনার্ড বাই দা হিজ কান্ট্রিম্যান হবে না। এখানেও ওই পজিটিভের মতো প্রিপোজিশন এন্ড এই হিজ কান্ট্রিম্যান বলতে একই সাথে তার দেশের লোকজনকে বোঝাচ্ছে। কখনোই প্রিপোজিশন এবং, এটাও মাথায় রাখবা, প্রিপোজিশন এবং নাউন প্রোনাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। তাহলে এই যে বাই একটা প্রিপোজিশন আর এইখানে পুরো নাউন ফ্রেজ হিজ কান্ট্রিম্যান, এখানেও কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে? প্রিপোজিশনেরও একটা রুল আছে, ওই যে তোমাকে বললাম নাউন বা প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভের খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক। একজন আরেকজনকে মডিফাই করে, মাঝখানে কেউ ঢুকতে পারে না। এবং প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশন নামটাই আসছে এরকম একটা সম্পর্ক থেকে। প্রিপোজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তো প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান, কার পূর্বে? নাউন প্রোনাউনের পূর্বে। সো ও সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং আনডাউটেডলি অলওয়েজ তাদের মাঝখানে কেউ থাকতে পারবে না। তাহলে তো রিলেশনটা থাকলো না, প্রিপোজিশন নামের মাহাত্ম্য থাকলো না। ঠিক আছে? তো এখানে কিছু কিন্তু হবে না। এরপর আসো, হি থিংকস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, ওই যে দা ড্যাশ যে সব সেই রুল। তাহলে হি থিংকস ফর দা বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। এরপর দেখো, অন ড্যাশ কন্ট্রারি, এরকম শুনেছ না? অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, এগুলো ফ্রেজ এভাবেই ব্যবহৃত হয়। সো এখানটাতে অন দা কন্ট্রারি হবে। অন দা কন্ট্রারি মানে অন্য দিকে বা বিপরীত দিকে বা অন্য জায়গায়, এর বিপরীতে, এরকম বোঝায়। অন দা কন্ট্রারি হইতে পারে বা অন দা আদার হ্যান্ড, একই কথা। অন দা আদার হ্যান্ড অন্যদিকে। তাইলে অন দা কন্ট্রারি ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট। তাহলে একদিকে দেশপ্রেমিক দেশের চিন্তার জন্য কাজ করতেছে, দেশের উন্নতির জন্য, আর অন্যদিকে যার মধ্যে ভালোবাসা নাই দেশের প্রতি, সে কি করতেছে? নিজের ইন্টারেস্টে শুধু কাজ করতেছে। তো এখানে কি হবে? আমি কিন্তু একজন মানুষের কথা বলতেছি। এন্ড এখানে দেখো ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান, থিংস আছে এখানটাতে। প্রথমত ম্যান আছে একজন মানুষ, এবং দ্বিতীয়ত থিংস আছে সিঙ্গুলার। এখানটাতে অবশ্যই এ বা এন হবে। আনপ্যাট্রিয়টিক, আন কোন জায়গাতে ইউ দিয়ে আন হইলে সেখানটাতে আমরা কিন্তু এন বসাই। ঠিক আছে? তাহলে an unpatriotic man thinks only for his own interest. Those who die for dash country are true patriots. কি হবে এখানে? Those who die for the country, the country হইতে পারে। আবার তুমি কোন আর্টিকেল নাও দিতে পারো, those who die for country। বাট তুমি যখন die for country বলবা তখন কেমন একটা দেখো খাপ ছাড়া লাগতেছে। die for country মানে কি? কান্ট্রি এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিছু না যে তুমি এখানে কিছু দিবা না। সো এখানে দে আর বেটার এন্ড আই থিংক বেস্ট। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, দেশের জন্য যে মারা যায় তাকেই আমরা প্যাট্রিয়ট বলবো, সত্যিকারের প্যাট্রিয়ট, সত্যিকারের দেশপ্রেমিক। ঠিক আছে? তাহলে এখানে দা হয়েছে। ওকে, একদম সহজ, মানে আর্টিকেল প্রিপোজিশনের মতো সহজ জিনিস এখানে আর পাবে না। ওকে, এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই। বড় একটা পাসাজ, এটা হচ্ছে তোমার এসএসসি 28-এ যখন একক প্রশ্ন পরীক্ষা হয়েছিল সেইবার পরীক্ষাতে আসছিল। তো এখানে দেখো উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে লেখা। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল 23, 1564 ইন ড্যাশ ভিলেজ অফ স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। একটু দেখো, তাইলে এখানে ইন ড্যাশ ভিলেজ অফ, ওই যে মাঝখানে নাউন পরে অফ, তাইলে এখানে একটা দা হবে। ইন দ্য ভিলেজ অফ স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। এরপরে ইন ড্যাশ কান্ট্রি অফ ওয়ার্কউইকশায়ার, কি হবে এখানে? ইন, এখানে কি হইতে পারে? ইন ড্যাশ কান্ট্রি অফ। এখানটাতে একটা জিনিস একটু চিন্তা করো, কিছু জায়গাতে তুমি দেখবা যে কখনো কখনো ইয়েও হইতে পারে। মনে করো এরকম জিনিস অনেকগুলো আছে, এরকম
কান্ট্রি অনেকগুলো আছে, তখন কিন্তু ইন আ কান্ট্রি অফ অমুক জায়গার হইতে পারে। কিন্তু এখানে ওয়ারউইকশায়ার এখানে একটা দেশই, সো আমরা এখানে দা বসাবো। এই জায়গাটা একটু খেয়াল করবা। এমনি তোমরা তো অর্থ দেখলে পারবা, তাইলে দুইটাই কিন্তু দা হইলো শুরুতে। এরপর দেখো, হিজ ফাদার জন শেক্সপিয়ার ওয়াজ ড্যাশ ফার্মার্স সন। তাইলে তার বাবা জন শেক্সপিয়ার কে ছিল? একজন কৃষকের পুত্র ছিল। তাইলে এইখানটাতে একজন কৃষক পুত্র কি হবে? আ ফার্মার সন। ওয়াজ দা ফার্মার সন, আমি যদি দা বলি তাহলে মনে হবে যে দুনিয়ায় ওই উনি একমাত্র ফার্মারের পুত্র ছিল, আর কেউ ছিল না। সো এখানে আ হবে। আ ফার্মার সন হু কেম টু ড্যাশ স্ট্রাটফোর্ড about 1531 and began to prosper as dash trader in corn, wheat, leather and agricultural products. এখন জাস্ট ওই গ্যাপের জায়গাটুকু দেখো, হু কেম টু ড্যাশ স্ট্রাটফোর্ড। তো এখানে কোন একটা লোকেশন, কোন একটা জায়গার নাম যদি বুঝাই, তাহলে কি আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি? বলো। ইন এ ঢাকা, ইন দা ঢাকা, এরকম দা কখনো আ বা এন কখনো ব্যবহার করি না। তো এখানে অ্যাকচুয়ালি কিছু হবে না। হু কেম টু স্ট্রাটফোর্ড, হু কেম টু, অনেকে বলো যে হু কেম টু দা স্ট্রাটফোর্ড, এটা খুব উইয়ার্ড শুনতে লাগে। হু কেম টু দা ঢাকা, হু কেম টু ঢাকা, কেন দা বলবো আমি? দা বলার কোনো দরকার নাই। তো এখানটাতে কি হবে? কেম টু স্ট্রাটফোর্ড, নো আর্টিকেল ইজ নিডেড। এরপরে অ্যাবাউট এত এন্ড বিগান টু প্রসপার অ্যাজ ড্যাশ ট্রেডার। অ্যাজ আ ট্রেডার, একজন ব্যবসায়ী হিসেবে উন্নতি করতে শুরু করে। অনেক ব্যবসায়ী ছিল, তার মধ্যে একজন। তাইলে বিগান টু প্রসপার অ্যাজ আ ট্রেডার ইন কর্ন, হুইট এন্ড লেদার আদার। ঠিক আছে, তাহলে এখানে আ হবে। এরপর দেখো, হিজ মাদার মেরি আর্ডেন ওয়াজ ড্যাশ ডটার অফ ড্যাশ প্রসপারাস ফার্মার। তাইলে তার মা যিনি ছিল ম্যারি আর্ডেন ওয়াজ ড্যাশ ডটার, ইনিও কিন্তু একজন মেয়ে ছিল, এমন না যে দুনিয়ার একটা মেয়েই সে, এরকম না। ফার্মারের একজন মেয়ে দুনিয়ায় ছিল এবং সেটা ম্যারি আর্ডেন না। তাহলে তিনিও অনেকগুলো মেয়ের মধ্যে একজন ছিল। তাহলে হিজ মাদার মেরি আর্ডেন ওয়াজ আ ডটার অফ আ প্রসপারাস ফার্মার। তাহলে ফার্মারও অনেকজন ছিল সেই সময় নিশ্চয়ই, তার মধ্যে একজন ফার্মারের মেয়ে ছিল। ঠিক আছে, তাইলে আমরা এফ এন্ড জি দুইটাতেই এ বসাবো। ঠিক আছে, এফ এন্ড জি দুই জায়গায় আমরা এ বসাবো। তো এখানটাতে তুমি চাইলে এফ এর দা বসাইতেও পারো, এই সেন্সে যে তুমি পরবর্তীতে যখন ফার্মার উল্লেখ করছো যে একজন ফার্মারের একটা মেয়ে, তো একটা মেয়ে অর্থে তুমি এখানটাতে দা দিতে পারো, বাট আ দেয়া সেফার। ওকে, আচ্ছা। এরপর দেখো, ডিসেন্ডেড ফ্রম, ওই লাইনের কন্টিনিউশন, ডিসেন্ডেড ফ্রম ড্যাশ ওল্ড ফ্যামিলি অফ মিক্সড অ্যাংলো স্যাক্সন এন্ড নরমান ব্লাড। তো এখানটাতে ডিসেন্ডেড ফ্রম ড্যাশ ওল্ড ফ্যামিলি, একটা পুরনো পরিবার থেকে উঠে আসছে। তাহলে ওই যে আবার একই কনসেপ্ট, অনেক পরিবারের মধ্যে একটা পরিবার। সো এখানে অ্যান ওল্ড ফ্যামিলি। কেন অ্যান? এই যে ও দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শুরু হওয়া সমস্ত শব্দের আগে অ্যান বসে, এক্সেপ্ট দ্য ওয়ার্ড অন। দুনিয়াতে অনই একমাত্র শব্দ যেটা ও দিয়ে শুরু হইলেও এর আগে এ বসে, বাকি সমস্ত ও দিয়ে শুরু হওয়া শব্দের আগে অ্যান বসে। ঠিক আছে, তো এটা গেল। এরপর দেখো, ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট নিদার ড্যাশ পোয়েটস মাদার নর হিজ ফাদার কুড রিড অর রাইট। তো এই প্যাটার্নটা সবাই জানো। এখানটাতে উল্লেখ করে দিচ্ছি আমরা যে এটা নর্মালি বিশ্বাস করা হয় তার মা বাবা কেউই লেখাপড়া জানতো না। তো এখানটাতে ওই পোয়েট শেক্সপিয়ারের বাবা মার কথা বলা হচ্ছে, তাইলে এখন ওই বাবা মা স্পেসিফিক, বাবাও স্পেসিফিক, মাও, এজন্য এখানে দা হবে। ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট নিদার দ্য পোয়েটস মাদার, দা পোয়েট, ওই পোয়েট, কিন্তু এখন কিন্তু পোয়েট স্পেসিফিক, সো দা and the line is completed. এরপর দেখো, in 1582 শেক্সপিয়ার ম্যারিড অ্যানি হ্যাথওয়ে, দ্য ডটার অফ ড্যাশ পিজেন্ট ফ্যামিলি। এখানেও একই কথা, অনেক পিজেন্ট ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি। তাহলে অ্যানি হ্যাথওয়ে দ্য ডটার অফ আ পিজেন্ট ফ্যামিলি। ঠিক আছে, দা পিজেন্ট ফ্যামিলি বলতে পারবো না, কারণ ওনার ফ্যামিলির কথা আমরা এখনো মেনশন করি নাই কোথাও প্যাসেজে। এরপর দেখো, she was 8 years older than Shakespeare, এটা আসলে কিছু নাই, শেষ। তাহলে তিনি শেক্সপিয়ারের থেকে 8 বছরের বড় ছিল, এটাই শেষ। তাহলে এখানেও কিন্তু খুব বেশি ঝামেলা নাই, তুমি জাস্ট চিন্তা করো যে যে ফ্যামিলি গুলোর কথা আগে মেনশন করা হয় নাই, প্লাস এরকম ফ্যামিলি আরো অনেক ছিল, এরকম জায়গাতে আমরা এ ব্যান বসাবো। ভাওয়েল দিয়ে শুরু হয়েছে নাকি আর্টিকেল কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে সেই অনুযায়ী। ঠিক আছে, ওকে, তাইলে এটাও ডান। ওকে, এরপর আচ্ছা লাইটের, এরপর দেখো পরের কোশ্চেনটা ক সেটের প্রশ্ন, 2018 অভিন্ন প্রশ্নের। তো
এটাও ইজি কোশ্চেন। অভিন্ন প্রশ্ন হইলে আসলে প্রশ্ন সহজই হয়। আসলে অভিন্ন প্রশ্ন হওয়া দরকার, কারণ তোমরা জানো যে এইচএসসি রেজাল্ট বিভিন্ন বোর্ডে ফ্লাকচুয়েট করে, বাট অ্যাডমিশন তো একসাথেই হয়। দেখা যাক, আল্লাহ ভরসা। সামনের বাংলাদেশে ভালো কিছু আশা করছি ভালো কিছু। তো দেখো, বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। একই কনসেপ্ট, যে পৃথিবীতে অনেক স্বাধীন দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটা। তাহলে তুমি কি বলবা? বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। উই ওন ফ্রিডম অন ড্যাশ ডিসেম্বর 16 and 1971। তো এখানটাতে আমরা স্বাধীনতা অর্জন করেছি যে ডেটে, সেই ডেটটা দেয়া আছে। তো এরকম ডেটের আগে কোনো আর্টিকেল বসে না। তো উই ওন ফ্রিডম অন ডিসেম্বর 16, জাস্ট এতটুকুই, এখানে কোনো আর্টিকেল দরকার নাই। এরপর আসো, দিস ফ্রিডম ওয়াজ ওন অ্যাজ ড্যাশ রেজাল্ট অফ গ্রেটেস্ট স্যাক্রিফাইস। অ্যাজ এ রেজাল্ট অফ, এটা খুব ব্যবহার করা একটা ফ্রেজ। অ্যাজ এ রেজাল্ট অফ মানে ফলস্বরূপ, অ্যাজ আ রেজাল্ট অফ। তাহলে দিস ফ্রিডম ওয়াজ ওন অ্যাজ আ রেজাল্ট অফ গ্রেট স্যাক্রিফাইস। এই ফ্রিডমটা বিশাল ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল। ওকে, এরপর দেখো ডিতে যেটা বলছে শুরুতেই, ড্যাশ গ্রেট মেনি পিপল laid down their lives for dash freedom of the country। এইখানটাতে এটা দেখে বুঝতে পারছো, ফর দা ফ্রিডম অফ, ওই যে দা ড্যাশ ড্যাশ অফ, ওই রুল অনুযায়ী দা ফ্রিডম অফ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথমটা দেখো, ড্যাশ গ্রেট মেনি পিপল laid down their lives, ওই যে বললাম আ মেনি মেনি, এখানে একই কথা, শুধুমাত্র মাঝখানে একটা অ্যাডজেক্টিভ গ্রেট ঢুকেছে, তাইলে এখানে আ হবে। আ গ্রেট মেনি পিপল মানে অনেক লোক তাদের জীবন উৎসর্গ করেছে, সেটাই আ গ্রেট মেনি বলতে অনেক লোককে বোঝাচ্ছে। ঠিক আছে, আ মেনি পিপলও বলতে পারতো, মেনিয়া পিপলও বলতে পারতো। আবার এখানটাতে গ্রেট দিয়ে জাস্ট ওইটা একটু গ্লোরিফাই করছে, সংখ্যাটাকে একটু বেশি বোঝাচ্ছে। ওকে, এরপর দেখো, ড্যাশ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ ড্যাশ প্যাট্রিয়ট। এখানে ওই একই কথা, তুমি ওই মানুষটা বা একটা মানুষ এভাবে বলতে পারো। তাই এখানে হইতে পারে যে আ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট, একজন মানুষ যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। বা দা ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট, ওই মানুষটা যে দেশকে ভালোবাসে সে প্যাট্রিয়ট। তাই এখানটাতে দাও হইতে পারে বা আও হইতে পারে। কিন্তু এইখানটাতে ইজ ড্যাশ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিক, কিন্তু একজন মানুষ নিয়ে কথা বলছে, সো এইখানটাতে আই দিতে হবে, এখানে আবার দা দিলে হবে না। এরপর দেখো, ড্যাশ রিয়েল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ। তাহলে এখানটাতে লাভস আছে, তাহলে এখানে সিঙ্গুলার কিছু একটা বসবে, তাহলে কি হবে? আ রিয়েল প্যাট্রিয়ট, আ রিয়েল প্যাট্রিয়ট, একজন প্রকৃত দেশপ্রেমিক। যেহেতু এখানে সিঙ্গুলার ভার্ব, তো বুঝতে পারছো এখানে এছাড়া কিছু হওয়ার সুযোগ নেই। ওখানে আবার এন দিয়ে বসে থেকো না। এরপর দেখো, বিং প্যাট্রিয়টস, দেশপ্রেমী হয়ে উই অল শুড ট্রাই টু মেক ড্যাশ এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার এন্ড ড্যাশ প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড। উই অল শুড ট্রাই টু মেক ড্যাশ এফোর্ট, এখানে বোঝাচ্ছে যে আমাদের জীবনে অন্তত একটা ইফোর্ট তৈরি করা, বা একটা ইফোর্ট বা একটা প্রচেষ্টা জীবনে অন্তত করা উচিত দেশের জন্য। তাহলে উই শুড মেক অ্যান এফোর্ট, এখানে আমরা অ্যান দিব। উই শুড মেক অ্যান এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ড্যাশ প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড। এখানটাতে একটা প্যাটার্ন মনে রাখবা, প্যারালেলিজম বলে একটা টার্ম আছে, এটা গ্রামারের একটা টপিক, যেখানটাতে আমরা একটা সেন্টেন্সের একই রকম ফ্রেজ যখন ব্যবহার করি, প্রথম ফ্রেজটা তুমি যদি আর্টিকেল প্লাস নাউন লিখো, পরেরটাও তোমাকে আর্টিকেল প্লাস নাউন লিখতে হবে। প্যারালেলিজম মানে সমান্তরলতা, একই রকম হওয়া। তুমি যদি প্রথমে একটা নাউন লিখো, পরেও তোমাকে কমা দিয়ে দিয়ে নাউন লিখতে হবে। একটা নাউন লিখলে একটা ভার্ব লিখলে হবে না। তুমি একটা ইনফিনিটিভ লিখছো প্রথমে টু প্লাস ভার্ব, পরেও তোমাকে টু প্লাস ভার্ব লিখতে হবে। তো ওই রুল অনুযায়ী ফর দা ওয়েলফেয়ার, দা প্লাস নাউন এন্ড ড্যাশ প্রোগ্রেস, দা প্রোগ্রেস, ওই যে বললাম একই প্যাটার্ন, দা প্লাস নাউন দ্যাট ইজ দা প্লাস ওয়েলফেয়ার, এখানে দা প্লাস নাউন দা প্লাস প্রোগ্রেস। ঠিক আছে, তাহলে এখানে আমরা দা দিব। এখানে কিন্তু কিছু না দিলে আবার ওই রুল অনুযায়ী তোমার ভুল হতে পারে, যদিও অনেক বই বলবে দেখবা কিছু হবে না, বাট প্যারালেলিজমের রুল বলে যে এখানে অবশ্যই একটা দা বসাইতে হবে। ওকে, এই যে খটোমটো রুলের কথা শুনছো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সবই আমরা অ্যাডমিশনে শিখবো। ঠিক আছে, তাহলে তুমি যদি একেবারে আর্টিকেলের বেসিক জিনিসটা, বেসিক কনসেপ্টটা জানতে চাও, তাহলে একেবারে সহজ জিনিস, এখানে কঠিন কিছুই নাই। আমি যতগুলো জিনিস পড়াইছি তার মধ্যে মনে হয় রুল আসছে 5-6টা। যেমন প্রথমে যেটা বলছিলাম, দার ড্যাশ সব, এই একটা রুল, যে নাউন প্লাস অফ থাকলে তার আগে একটা দা বসবে, তাহলে দা বসে গেছে। এরপর অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কখনো কোনো আর্টিকেল বসবে না, এই একটা রুল। প্রিপোজিশন এবং নাউন বা প্রোনাউনের মাঝখানেও কখনো কোনো আর্টিকেল বসবে না, এই আরেকটা রুল। এরপর আমরা আরেকটা রুল দেখেছি যে ফ্রিকোয়েন্টলি বিভিন্ন জায়গাতে একটা
একটা মানুষ সম্পর্কে আমি যখন কথা বলছি তখন আমি বলতে পারি দা ম্যান যে ওই কাজটা করছে বা আ ম্যান যে ওই কাজটা করছে। এটা একটা কনসেপ্ট। এরপর হচ্ছে একটা জিনিস যদি পৃথিবীতে অনেক থাকে, তুমি ফার্স্ট টাইম যখন সেটাকে মেনশন করবা তখন সেখানে আর্টিকেল এ বা এন বসবে, দা বসবে না। সেকেন্ড টাইম মেনশন করলে দা বসবে। আরেকটা জিনিস দেখলা যে পৃথিবী, সূর্য, চাঁদ যেসব জিনিস মহাবিশ্বে একটা, তাদের আগে আর্টিকেল দা বসে। তাইলে এই মোটামুটি কনসেপ্ট। এখানে এই জিনিসগুলো জানলে মোটামুটি চলবে। এন্ড বাকি জিনিসগুলো তোমরা আস্তে আস্তে শিখে যাবা। ঠিক আছে? আচ্ছা। এখন আসো আমরা একটু প্রিপোজিশন দেখি। প্রিপোজিশনের ক্ষেত্রে দুঃখ করার কিছু নাই। তোমাদের অনেক দুঃখ মনে। কেন দুঃখ বলো? এখন দুঃখ নাই, কিন্তু যখনই অ্যাডমিশনে ঢুকবা এই প্রিপোজিশন টপিক দেখে তোমাদের দুঃখের আর শেষ নাই। এক হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দুইটা টপিক নিয়ে প্রশ্ন করো না এমন কেউ নাই। প্রশ্ন করো না বলতে কিরকম প্রশ্ন? যে আপু এই টপিক পারি না কি করব? আপু প্রিপোজিশন মনে থাকে না কি করব? আপু সিনোনিম অ্যান্টোনিম মনে থাকে না কি করব? সো এই টপিক নিয়ে প্রচুর কান্নাকাটি। এখন থেকে অল্প অল্প করে পড়তে থাকো, দেখবা এটা তোমার অ্যাডমিশনে হিউজ সাপোর্ট দিবে। অ্যাডমিশনে কিন্তু আমরা এখানে প্রিপোজিশন বলতে শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝি না। অ্যাডমিশনেও তোমার এখানে এইচএসসি তে যেরকম বেসিক প্রিপোজিশন আসে ওখানেও কিন্তু আসে। সো বেসিক কনসেপ্ট রাখতে হবে যে কেন প্রিপোজিশনটা কি আসলে। আমরা যখন কথা বলি নরমালি, আমি বলতেছি আমি বাসা থেকে চলে গেলাম, এই যে থেকে এই ওয়ার্ডটা একটা প্রিপোজিশন বাংলাতে, অব্যয় বাংলাতে আমরা যেটা বলি। এরপর তুমি যদি বলো যে আমি টেবিলের উপর উঠে বসছি, তাহলে টেবিল টাচ করে টেবিলের উপর বসছো, তাহলে এই যে আই অন দ্য টেবল, আই এম সিটিং অন দ্য টেবল, এই অন এটা একটা প্রিপোজিশন, রিলেশন বোঝাচ্ছে একটা যে কোনো নাউন বা প্রোনাউনের সাথে। এই যে জিনিসগুলো বেসিক অর্থটা দিয়ে তুমি একটু মাথাটা কাজে লাগাবা, মাথা খুলে ফেলবা পরীক্ষার হলের মধ্যে, দেখবে হয়ে যাচ্ছে। ওকে, তো চলো আমরা শুরু করি। আশা করি কারো কোনো ইস্যু হবে না, আমরা সুন্দর মতো শেষ করে ফেলবো। বাট সব সময় চিন্তা করবা, চেষ্টা করবা যখনই পড়তে বসবা তখনই মগজটা খুলে দেয়ার। অনেকে পড়তেছো দেখি অনেকে সারাদিন বই নিয়ে বসে থাকে, বাট পরীক্ষায় যে কিছু পারে না। বই নিয়ে তারা বসে থাকে কিন্তু মাথার মধ্যে চিন্তা করে অন্য কিছু, বুঝছো? এটা করা যাবে না। আর এখন তোমাদের সব থেকে বড় শত্রু ফোন, বি অ্যাওয়ার অফ দিস। প্লিজ ফোনে সময় নষ্ট করে রিল দেখে, আমি একটা জিনিস দেখে খুবই আশাহত হই। তোমরা পরীক্ষা দিবা, আমি একটা পোস্ট করছি ফেসবুকে যে তোমাদের ক্লাস, আল্লাহ পোস্ট করতে করতে এত মানুষ রিয়াক্ট দিছে, মানে কি এরা ফেসবুকে বসে আছে? এরা কিন্তু পড়ছে না। ঠিক আছে, দিনের একটা সময় ফোন ধরো, বাট সেটাও খুব স্পেসিফিক একটা টাইমে। সারাদিন তুমি যদি রুটিন না করে নাও, দেখবা ফোন হাতের কাছে থাকলে সারাদিনই ফোন টেপা হচ্ছে। তুমি বিশ্বাস না হয় স্ক্রিন টাইমটা খুলে দেখো, তোমার স্ক্রিন টাইম ম্যাক্সিমাম এখানে 5 ঘন্টা ক্লাস, অথচ 5 ঘন্টা পড়ছো বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবা এখানে বলো? ফোনে হিউজ টাইম এখনকার জেনারেশন নষ্ট করছে। এই টাইমটা যদি নষ্ট না করে পটেনশিয়ালি কাজে লাগাই, তো এখন চারিদিকে যে পরিমাণ কাজের সুযোগ, বাংলাদেশের অবস্থা এরকম থাকতো না, বুঝছো? যাই হোক, চলো আমরা শুরু করি। প্রথমে আসো, প্রথম কোশ্চেনটা বরিশাল বোর্ড 25-এর। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন ড্যাশ অলমাইটি। অর্থ দিয়ে চিন্তা করো, মানুষ সৃষ্টির সেরা জীব বা মানুষ স্রষ্টার সেরা সৃষ্টি। তাইলে স্রষ্টার, অলমাইটি, স্রষ্টার, অলমাইটির র, যেখানে এরকম র প্রত্যয় আসবে সেখানে আমরা অফ বসাবো। যেমন আমার জীবনের সেরা গিফট, বেস্ট গিফট অফ মাই লাইফ, অফ মাই লাইফ আমার জীবনের, অফ অলমাইটি, অলমাইটির বা স্রষ্টার, তাহলে এখানে কি হবে? অফ হবে। র বা এর অর্থ বুঝাইলে আমরা অফ বসাই। তাহলে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি। এরপর দেখো, অ্যাকচুয়ালি হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট লিভিং বিং ড্যাশ আর্থ। সে পৃথিবীর বা দুনিয়ার সব থেকে ইন্টেলিজেন্ট জীবন্ত প্রাণী। তো এখানটাতে কি হবে? আমরা কিন্তু এটা জানি, আমরা যখন ওয়ার্ডটা ইউজ করি তখন ইন দা ওয়ার্ল্ড এইভাবে ফ্রেজটা ব্যবহার করতে হয়। ইন ওয়ার্ল্ড লিখলেও হবে না, আবার শুধু দা ওয়ার্ল্ড না লিখে ইন মিস গেলেও হবে না, এখানে অনও হবে না, জাস্ট ফ্রেজটা এরকমই, ইন দা ওয়ার্ল্ড। তাহলে একটা হচ্ছে ওয়ার্ল্ড শব্দটা ব্যবহার করলে আমরা ইন দা ওয়ার্ল্ড প্যাটার্নে লিখি, আর একটা হচ্ছে আর্থ। যখনই তুমি আর্থ লিখবা তখন প্রিপোজিশন ইনও হবে না, আর্থের আগে কোনো আর্টিকেলও বসবে না, তো এখানটাতে অন হবে, এটা একটু খেয়াল রাখবা। ইন দা ওয়ার্ল্ড অর অন আর্থ একই অর্থ, বাট ব্যবহার আলাদা। একটা স্ক্রিনশট নাও, এটা এটা কিন্তু লাগে, অ্যাডমিশনে প্রচুর লাগে। তাইলে এখানে কি হবে যে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট লিভিং বিং অন আর্থ। এরপর আসো, দ্যাটস ওয়াই ম্যান ইজ রিগার্ডেড ড্যাশ আ রেশনাল এলিমেন্ট। এজন্যই
মানুষকে সব থেকে যুক্তিবাদী প্রাণী হিসেবে চিন্তা করা হয়। তাইলে রেগার্ড অ্যাজ, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রেগার্ড অ্যাজ মানে বিবেচনা করা, বিবেচনা করা। তাহলে ম্যান ইজ রেগার্ডেড অ্যাজ আ রেশনাল অ্যানিমাল। ওকে, রেগার্ড অ্যাজ। এরপর আসো, বাট ম্যান বিকামস দ্য ওর্স্ট অ্যানিমাল when he is devoid dash sense and rationality। কিন্তু ওই ভালো মানুষই বা ওই এই যে এত ইন্টেলিজেন্স এত কিছু, এই মানুষই সব থেকে খারাপ হয়ে যায়, পশুর সমান হয়ে যায় যখন সে তার সততা থেকে দূরে চলে যায়। So, আমরা একটু আগেই বলতেছিলাম যে ওখানে একটা ফ্রেজ আসছিল, ওরকম একটা ফ্রেজ ডিভয়েড অফ। ডিভয়েড অফ মানে হচ্ছে বিচ্যুত বা শূন্য, কোনো কিছু একটার অভাব তার মধ্যে, ডিভয়েড অফ, বিচ্যুত। তাহলে এখানে কি বসবে? অবশ্যই অফ বসবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং তোমাকে মনে রাখতে হবে। তাইলে ওই মানুষটাই, বাট ম্যান বিকামস দ্য ওর্স্ট অ্যানিমাল when he is devoid of sense and rationality। ঠিক আছে, ডিভয়েড অফ মানে বিচ্যুত বা শূন্য। এরপরে আসো, ম্যান ইজ এন্ডাউড, এটাও প্রচুর আসে, এন্ডাউড। ম্যান ইজ এন্ডাউড ড্যাশ সাচ কোয়ালিটিস as a different dash other animals। endowed এটাও প্রচুর আসে পরীক্ষাতে। endowed with মানে ভূষিত। endowed with মানে কি? ভূষিত। ভূষিত মানে কোনো কিছু দিয়ে ব্লেজড, কোনো একটা গুণ সে পাইছে, ওই গুণে সে ভূষিত, বা ওই গুণ দিয়ে সে ব্লেজড, ওই গুণটা পেয়েছে, এরকম কিছু বোঝায়। তুমি যদি একেবারে বইয়ের কথা বলো তাহলে endowed with that means ভূষিত। তাইলে ম্যান ইজ endowed with such qualities as are different dash other animals। তাইলে ডিফারেন্ট এর পর কি বসে? ডিফারেন্ট ফ্রম এনিথিং, একটা থেকে আরেকটা ভিন্ন। তাইলে অলওয়েজ ডিফারেন্ট শব্দটার পর আমরা ফ্রম বসাই। ডিফার এর পর উইথ বসে, ডিফারেন্ট এর পর ফ্রম বসে। এটা একটু মাথায় রাখিও। ডিফার, ডিফার একটা ভার্ব এবং ডিফার এর পর উইথ বসে। যেমন ইয়োর অপিনিয়ন ডিফার্স উইথ মি বা ডিফার্স উইথ মাইন, আমার অপিনিয়নের এবং তোমার অপিনিয়ন আলাদা। তাহলে ডিফার থাকলে উইথ বসে, কিন্তু ডিফারেন্ট এর পর অলওয়েজ ফ্রম বসে। ঠিক আছে, তাইলে ডিফারেন্ট ফ্রম আদার অ্যানিমালস, মানুষের যে গুণ আছে সেটা অন্য প্রাণীর গুণের থেকে আলাদা। সো টু বিল্ড ড্যাশ সিভিলাইজেশন and to beautify the earth is possible only dash man dash is thinking power, hardware and inventions। আস্তে আস্তে দেখো। সো টু বিল্ড ড্যাশ সিভিলাইজেশন, বুঝতে পারছি আমরা কোন একটা সভ্যতা গড়ার কথা বলছি। এরকম গড়ার ক্ষেত্রে কি বসে বলতো? বিল্ড আপ মানে গড়া, নিশ্চয়ই তুমি জানো। সো এইখানটাতে কি হবে? আপ হবে। টু বিল্ড আপ সিভিলাইজেশন, দ্যাট ইজ কোন একটা সভ্যতা গড়ার ক্ষেত্রে এই মানুষেরই থিঙ্কিং পাওয়ার, তার চিন্তা, তার পরিশ্রম করার ক্ষমতা, তার যে নতুন নতুন আবিষ্কার, সেগুলো ভূমিকা রাখে। তো এখানে আপ গেল। এরপর দেখো, and to beautify the earth is possible only dash man, কেবলমাত্র মানুষের দ্বারা সম্ভব। তাইলে পসিবল অনলি ড্যাশ ম্যান, বাই ম্যান বা ফর ম্যান। ফর ম্যান মানে মানুষের মানে এরকম যে মানুষের দ্বারাই সম্ভব। তুমি যখন বাই বলতেছো, পসিবল অনলি বাই ম্যান বা পসিবল অনলি ফর ম্যান, মানুষের জন্যই এটা সম্ভব, মানুষ কাজ করছে এই জন্যই সম্ভব। সো ফরও হয়, আবার মানুষের দ্বারা সম্ভব বায়ু হয়। ঠিক আছে, তাহলে দুইটাই হইতে পারে। তো অনলি ফর ম্যান ড্যাশ ইজ থিঙ্কিং পাওয়ার, হার্ডওয়ার্ক এন্ড ইনভেনশনস, কিসের মাধ্যমে? তার চিন্তা ভাবনা এবং আদার্স এর মাধ্যমে। সো এই জায়গাতে একটা জিনিস আমরা মনে রাখবো যে এরকম আমরা যখন বলতেছি যে একটা কাজ হওয়ার জন্য আমার হেল্প লাগছে এবং আমার সাথে কোনো একটা বস্তুর হেল্প লাগছে, তো ব্যক্তিবাচক জিনিসের আগে আমরা, এটা মুছে দিচ্ছি আমি, ব্যক্তিবাচক জিনিসের আগে বাই বসাই, পার্সনের আগে, আর বস্তুর আগে উইথ বসাই, উইথ অবজেক্টের আগে। কিরকম? আমি যদি বলি দা ফ্লাই, মনে করো আমি একটা কাগজ দিয়ে বা কাগজের মোড়ক দিয়ে একটা মাছি মারছি, তাইলে দা ফ্লাই ওয়াজ কিলড বাই মি উইথ দ্যাট রোলড আপ নিউজ পেপার, এরকম একটা টার্ম। বাই মি আমার দ্বারা মারা গেছে, কি দিয়ে মারছো তুমি? একটা গোল করা একটা কাগজ দিয়ে, রোলড আপ নিউজ পেপার দিয়ে তুমি মারছো। তাহলে এখানে বস্তু কোনটা? নিউজ পেপারটা। ও কিন্তু মারতে হেল্প করছে, তুমিও মারছো। তুমি ব্যক্তি, তোমার আগে বাই বসবে এবং বস্তুর আগে উইথ বসবে। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর আসে অ্যাডমিশনে, এবং এখানে তোমার ওটাই জানতে হবে। তাইলে বাই ম্যান
এবং তার যে পাওয়ার গুলো এগুলো অবশ্যই ব্যক্তি না, এই যে তার হার্ড ওয়ার্ক, থিঙ্কিং পাওয়ার, এগুলো বস্তুবাচক জিনিস। তো এখানে উইথ হবে, ঠিক আছে? বা থ্রু হইতে পারে, বাট উইথটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? পসিবল অনলি বাই ম্যান উইথ হিজ থিঙ্কিং পাওয়ার, হার্ড ওয়ার্ক অ্যান্ড ইনভেনশনস। ওকে, এরপর দেখো, however man is also responsible dash mass destruction of human civilization। মানুষ এবার এই যে দেখো যে এই ইসরায়েল, ইরান, আমেরিকা, সারা দেশ এখন সারা পৃথিবী যুদ্ধের মধ্যে আছে। এই ধ্বংসের পেছনে কারণ বা দায়ীটা কি? মানুষই তো, সেই ভালো মানুষই এখন মানব জাতির ধ্বংস করতেছে। যাই হোক, এখানে দেখো রেসপন্সিবল, রেসপন্সিবল পর অলওয়েজ ফর বসে, রেসপন্সিবল ফর মানে দায়ী, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে ম্যান ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন অফ হিউম্যান বিইং। তাহলে রেসপন্সিবল ফর মানে দায়ী, অবশ্যই রেসপন্সিবল এর পরে ফর বসাইতে হবে। ওকে, তাইলে এটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। এখানে দেখেছো কিছু অর্থ দিয়ে তুমি করে ফেলতে পারছো, আবার কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইউ হ্যাভ টু নো দ্য রুলস। তাহলে মোটামুটি এরকম প্যাটার্নের প্রশ্নই অ্যাডমিশনে আসে, বুঝছো? অ্যাডমিশনে কিন্তু প্রিপোজিশন আহামরি উঙ্গা জায়গা থেকে আসে না। আর যারা প্রি মেডিকেল করেছো তারা নিশ্চয়ই এখন একটা আইডিয়া রাখছো যে কিরকম কি আসে। এবং সব থেকে আমার মনে হয় প্রি মেডিকেল, অনেকে চিন্তা করো যে এখন প্রি মেডিকেল করবো, এইচএসসির ক্ষতি হয়ে যাবে। মানে এখনকার কথা বলতেছি না, এখন শেষ সময়। তুমি আগে যেখান থেকে 6 মাস আগের কথা চিন্তা করো, যারা প্রি মেডিকেল করেছে, বায়োলজি এত সুন্দর করে বইটা পড়ছে, এমসিকিউ তো কোথাও ঝামেলা হবে না, এন্ড সব কনসেপ্ট ক্লিয়ার যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করেছে। কেমিস্ট্রি একই কথা, ফিজিক্স অর্ধেক এমসিকিউ শেষ তার। এবং মেডিকেলের কনসেপ্ট, অনেকে মনে করে মেডিকেলে আসলে ফিজিক্স কিছুই লাগে না। ফিজিক্স কোশ্চেন ইজি হয় সত্য, কিন্তু ফিজিক্সের যে কনসেপ্ট গুলা তুমি মেডিকেল ফিল্ডের ভালো কারোর কাছে পড়ে যেটা শিখতে পারবা, অন্য কোথাও সেরকম কনসেপ্ট ক্লিয়ার হবে না। অনেক জায়গাতে ফর্মুলা শেখাবে ইঞ্জিনিয়ারিং এর বলো বা এইচএসসি এর ক্ষেত্রে, বাট কনসেপ্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ফিজিক্স। তাছাড়া তুমি চিন্তা করতে পারবে না প্র্যাকটিক্যালি কিছু। ইংলিশের কথা কি বলবো, টপিক তো ওভারল্যাপ করে। তোমার এখানটাতে সিনোনিম অ্যান্টোনিম আছে না, আর্টিকেল আছে না, প্রিপোজিশন আছে না, এগুলো রাইট ফর্ম ভার্ব আছে না, সবই তো তোমার অ্যাডমিশনে লাগবে। তাহলে ডিফারেন্সটা কতটুকু এটা বুঝতে হবে। খুবই কম ডিফারেন্স। এবং যারা আসলে সিরিয়াস স্টুডেন্ট, আগে থেকে ভালো করে পড়েছে, তাই সে অ্যাডমিশন হোক বা একাডেমিক হোক, অবশ্যই অ্যাডমিশন একাডেমিককে হেল্প করবে, একাডেমিক অ্যাডমিশনকে হেল্প করবে। শুধু তাই না, এসএসসির নলেজ এইচএসসি কে হেল্প করবে। আবার ওই এসএসসির নলেজ বলো বা ক্লাস 8 এর নলেজ বলো বা ওই ক্লাস 4 এ একটা জিনিস হয়তো শিখে আসছো, অ্যাডমিশনের যে একটা জেনারেল নলেজ ওটা চলে আসছে, কি করবা বলো? মানে নলেজ এমন একটা জিনিস সারা জীবন তোমাকে হেল্প করবে, বুঝছো? ব্যাকআপ সারা জীবন দিতে থাকবে। আচ্ছা, ওকে, এরপর আসো, কয়জন আছো দেখি, একটু কেউ কিছু বলতেছো কি? আচ্ছা, এই অযথা কমেন্ট করো না, এতে আমাদের মনোযোগ নষ্ট হয়, যে স্টুডেন্টরা আসলে ক্লাস করছে তাদের মনোযোগ নষ্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বরিশাল বোর্ড 25 এর। তো এখানে শুরুটা দেখো, চ্যারিটি ইজ এ নোবেল ভার্চু। চ্যারিটি, দানশীলতা একটা মহৎ গুণ। আ পারসন শুড বি এন্ডাউড ড্যাশ দিস ভার্চু। এটা অলরেডি আমরা বললাম একটু আগেই, এন্ডাউড উইথ মানে ভূষিত। তাহলে একজন মানুষের উচিত এই গুণে গুণান্বিত হওয়া, এই গুণে ভূষিত হওয়া। তাহলে এন্ডাউড এর পর অলওয়েজ উইথ বসে, অন্য কিছু হওয়ার সুযোগই নাই, এন্ডাউড উইথ, ঠিক আছে? এরপর দেখো, ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি ড্যাশ দেয়ার ফেলোম্যান অ্যান্ড ডু দেম গুড। অবশ্যই একটা জিনিস মনে রাখবা, থিঙ্ক, এটার সাথে দুইটা প্রিপোজিশন বসে। থিঙ্ক অফ মানেও কোন একটা জিনিস নিয়ে চিন্তা করা, থিঙ্ক অ্যাবাউট মানেও কোন একটা জিনিস সম্পর্কে চিন্তা করা। আমরা অবশ্যই দুইটা যখন একসাথে হওয়ার সুযোগ আছে, অবশ্যই অফ লিখবা তুমি, অ্যাবাউট দিবা না। অফ 10 বার লেখার পর তারপর একবার অ্যাবাউট লিখবা। ওই যে বলে না যে বাবা আর মায়ের মধ্যে কারে বেশি ভালোবাসা উচিত বা কার জায়গা আগে, 3 বার মা তারপর একবার বাপ। তাহলে এখানে 10 বার অফ তারপর একবার অ্যাবাউট। তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু থিঙ্কের সাথে অফ হবে। ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি অফ দেয়ার ফেলো ম্যান এন্ড ডু দেম গুড। এরপর দেখো, ইট ইজ অলসো দ্য চেয়ারফুল গিভিং অফ অনস পজিশন টু সামওয়ান ড্যাশ নিড। তাহলে ইট ইজ অলসো চেয়ারফুল, এটা মানুষকে যে অভাবে আছে তাকে কিছু দিয়ে সাহায্য করা, এটা খুবই চেয়ারফুল একটা জিনিস, সেটাই বুঝাইছে। তো এত কিছু না পড়ে তুমি জাস্ট এতটুকু দেখো, টু সামওয়ান এমন কাকে দিবা, এমন মানুষকেই দিবা, হু ইজ ইন নিড, যে অভাবে আছে। ইন নিড মানে অভাবী, সামওয়ান ইজ ইন নিড, যার প্রয়োজন আছে। প্রয়োজন আছে মানে কি, অভাব আছে, অভাব না থাকলে প্রয়োজন হইতো তোমার কাছে চাইতো না।
তো দেখো এখানটাতে সামওয়ান ইন নিড, সামওয়ান ইন নিড মানে কোনো একজন যে অভাবে আছে। এরপর দেখো দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস ড্যাশ আর্থ এন্ড স্ট্রেংথেন্স দ্য টাইস অফ রিলেশনশিপ ড্যাশ ম্যান। তো এইখানটাতে ওই একই কথা, এই গুণটা ব্রিংস হ্যাপিনেস ড্যাশ আর্থ, আমি তোমাকে বললাম ইন দ্য ওয়ার্ল্ড এন্ড অন আর্থ, হয় আর্থ থাকলে অন হবে আর না হলে ইন দ্য ওয়ার্ল্ড হবে, তো এখানে আর্থ আছে অন হবে, তাইলে ব্রিংস হ্যাপিনেস অন আর্থ এন্ড স্ট্রেংথেন্স এন্ড দ্য টাইস অফ রিলেশনশিপ ড্যাশ ম্যান, তাহলে মানুষের মধ্যে সম্পর্কের উন্নতি করে। এখানে মেন আছে কয়জন মানুষ, অনেকজন মানুষ। আমরা জানি দুইয়ের মধ্যে যখন এরকম একটা রিলেশন বুঝাই তখন আমরা বিটুইন বসাই, যখন দুইয়ের অধিক হয় এমন বসাই, এখানে এমন হবে রিলেশনশিপ এমন মেন। ঠিক আছে, এরপর দেখো ইট শুড বি মেজার্ড ড্যাশ টার্মস অফ মানি, সরি ইট শুড নট বি মেজার্ড, তো এটা অবশ্যই অর্থের বিনিময়ে বা অর্থের মূল্যে চিন্তা করা উচিত না, সেটা বুঝাইছে। এই ফ্রেজটা শুনেছো, ইন টার্মস অফ, শুনেছো, শোনার কথা। ইন টার্মস অফ মানে কোনো কিছুর বদলে বা কোনো কিছুর মূল্যে, কোনো কিছুর বিনিময়ে, তাহলে ইন টার্মস অফ এটা একটা ফ্রেজ, এভাবেই ব্যবহার করতে হবে। ইট শুড নট বি মেজার্ড ইন টার্মস অফ মানি, অর্থের মূল্যে এটার বিবেচনা করা উচিত না। এরপর দেখো রাদার ইট শুড বি মেজার্ড ড্যাশ দ্য স্যাক্রিফাইস দ্যাট অন মেক্স, বরং এর উল্টাটা মানুষ কি স্যাক্রিফাইস করছে সেই হিসাবে হিসাব করা উচিত। তাহলে রাদার ইট শুড বি মেজার্ড ড্যাশ স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসের দ্বারা এটা মেজার করা উচিত, ইট শুড বি মেজার্ড বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট অন মেক্স। ঠিক আছে, ওকে। তো এখানটাতে আমরা তাহলে কোশ্চেন নম্বর 2 এর জিতে কি দিব, জিতে বাই দিব, বা ওই যে বস্তুর কথা বলছিলাম, কোন একটা কাজ যদি বস্তু দিয়ে হয় ওই তো বসানো চাই। এরপর দেখো, আচ্ছা সাউন্ড আসছে, আচ্ছা এরপর দেখো ইন ফ্যাক্ট ইট ইজ আ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস ড্যাশ উইচ আওয়ার সোসাইটি ক্যানট প্রোগ্রেস। এখানে কি বোঝাচ্ছে, বস্তুত ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস, বরং এটা আত্ম উৎসর্গের একটা রূপ, তাইলে ফর্ম অফ, ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস ড্যাশ উইচ আওয়ার সোসাইটি ক্যানট প্রোগ্রেস, যেটা ছাড়া আমাদের সোসাইটি উন্নত করতে পারে না। এখানে কি হবে, উইদাউট হবে, উইদাউট হুইচ আওয়ার সোসাইটি ক্যানট প্রোগ্রেস। এরপর আসলে এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ড্যাশ চাইল্ডহুড, এখানে কি হতে পারে, এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ইন চাইল্ডহুড, শুধুমাত্র চাইল্ডহুডে প্র্যাকটিস করবে না, চাইল্ডহুড থেকে শুরু করে থ্রু আউট দেয়ার লাইফ তারা প্র্যাকটিস করবে। তাহলে এভরিবডি শুড প্র্যাকটিস দিস ফ্রম চাইল্ডহুড, এখানে ইন দেয় অনেকে, ইন দিলে কিন্তু বুঝাবে যে শুধুমাত্র চাইল্ডহুডে প্র্যাকটিস করবে না, ফ্রম চাইল্ডহুড থ্রু আউট আওয়ার লাইফ প্র্যাকটিসে থাকবে, সেখানে ফ্রম হবে। ওকে, তাইলে এটাও গেল বরিশাল বোর্ড 25। এরপর সামনে পরের কোশ্চেনে যাই, এখানে কি খুব কঠিন কিছু আছে রে, কঠিন কিছু তো নাই, আমরা অর্থ দিয়ে অনেকগুলা সলভ করে ফেলতে পারি। আবার যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে ফেলছে ওরা আবার রাগ করবে যে কি একটা অবস্থা, সব তো এমনি পারা যায়। যাই হোক, এখন যারা ভালো তারা একটুর জন্য হলেও ভালো করে যাবে, বুঝছো, মানে যারা পরিশ্রম করেছে ফল তারা পাবেই। এরপর দেখো ময়মনসিংহ বোর্ড 25 এর প্রশ্ন, লাভ ফর মাদারল্যান্ড ইজ ইনহেরেন্ট ড্যাশম্যান, ইনহেরেন্ট মানে জন্মসূত্রে পাওয়া বা মানে নিয়ে কোনো কিছু নিয়েই জন্মানো, স্বকীয় ভাবে নিজের মধ্যে অর্জন করে পাওয়া, ইনহেরেন্টের পরে ইন বসে। লাভ ফর মাদারল্যান্ড ইজ ইনহেরেন্ট ইন ম্যান, মানুষের মধ্যে এটা স্বঅর্জিত, এটা নিয়েই মানুষ দেশের প্রতি ভালোবাসা নিয়েই জন্মগ্রহণ করে, যারা করে না তারা তো বেইমানি। এরপর দেখো a man who is devoid dash love for his motherland is not a true patriot, একটু আগেই পড়লাম devoid of মানে বিচ্যুত বা বিচ্ছিন্ন বা শূন্য, তাহলে যার দেশের প্রতি ভালোবাসা নাই সে কখনো ভালো দেশপ্রেমিক হইতে পারে না, devoid of। এরপর দেখো a genuine patriot loves his motherland dash the core of his heart, একজন জেনুইন বা প্রকৃত দেশপ্রেমিক একদম অন্তরের অন্তঃস্থল থেকে দেশকে ভালোবাসে, তাইলে from the core of heart, তাহলে এখানটাতে কি হবে, from the core of his heart, এখানে কিন্তু from হবে। ঠিক আছে, এরপর দেখো he dedicates his whole life to the service of his own country, তাহলে দেশের উন্নতির জন্য সে জীবন উৎসর্গ করে দেয়, দেশের উন্নতির জন্য, তাহলে জন্য কি হবে এখানটাতে
ফর হবে, হি ডেডিকেটস হিজ হোল লাইফ ফর দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি। এরপর দেখো, হি ইজ প্রিপেয়ার্ড টু ড্যাশ হিজ লাইফ ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ হিজ মাদারল্যান্ড। তাহলে এটা নিশ্চয়ই জানো তোমরা যে লে ডাউন মানে জীবন উৎসর্গ করা। তাহলে এখানে কি হবে, অন্য কিছু সুযোগ নাই, হি ইজ প্রিপেয়ার্ড টু লে ডাউন হিজ লাইফ, তার জীবন উৎসর্গ করতে, তার জীবন দিয়ে দিতে সর্বদা প্রস্তুত। তাহলে এখানে লে ডাউন হবে। ঠিক আছে, এরপর দেখো, our freedom fighters are the proud sons of our country, they took pride dash fighting for the country dash our enemy। তো এই জায়গাটা টেক প্রাইড ইন এর একটা ফ্রেজ আছে, টেক প্রাইড ইন, এমনিতে প্রাউড এর পরে কিন্তু অফ বসে, আই এম প্রাউড অফ দিস, প্রাউড এখানটাতে অ্যাডজেক্টিভ, প্রাউড এর পরে অফ বসে যখন প্রাউডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যখন প্রাইড নাউন ফর্মে বসে, টেক প্রাইড মানে কি, গর্ব অনুভব করা বা গর্বিত হওয়া, টেক প্রাইড এর পরে ইন বসে। সো প্রাউড অফ এন্ড টেক প্রাইড ইন, এই দুটো ফ্রেজ মনে রাখবা। তো দে টুক প্রাইড ইন ফাইটিং ফর দ্য কান্ট্রি, দেশের জন্য যুদ্ধ করে তারা একটা গর্ব অনুভব করে, এগেইনস্ট আওয়ার এনিমি, আমাদের শত্রুর বিপক্ষে। তো এখানে কি হবে, এগেইনস্ট হবে, কারোর বিপক্ষে তুমি কোনো কাজ করছো, চোখ বন্ধ করে এগেইনস্ট। এরপর আসো, দে নেভার রিট্রিটেড ড্যাশ দ্য ব্যাটলফিল্ড, কখনো তারা পিছু হটে নাই যুদ্ধক্ষেত্র থেকে। তাইলে যুদ্ধক্ষেত্র থেকে, দে নেভার রিট্রিটেড ফ্রম দ্য ব্যাটলফিল্ড, রাদার সুট ড্যাশ দ্য এনিমি ভ্যালিয়েন্টলি, বরং তারা শত্রুদের অতর্কিত হামলা করা, সুট মানে অতর্কিত হামলা করা, শত্রুদের অতর্কিত হামলা করে পিছু হটাই দিয়েছে। তাইলে সুট আপন বা সুট অন আপন দ্য এনিমি, বরং শত্রুর উপর অতর্কিত হামলা করে ঝাঁপিয়ে পড়েছে, অন দ্য এনিমি বা আপন দ্য এনিমি ঝাঁপিয়ে পড়েছে, এন্ড তাদেরকে পিছু হটাই দিয়েছে। এরপর দেখো, দেয়ার স্যাক্রিফাইস উইল এন্ড ড্যাশ ভেইন ইফ ইউ ফেল টু বিল্ড আওয়ার কান্ট্রি, এটা নিশ্চয়ই জানো, ইন ভেইন মানে বৃথা যাওয়া, কোনো কিছু তুমি চেষ্টা করছিলা বাট রেজাল্ট পাও নাই, দ্যাট ইজ আমরা ইন ভেইন ফর্মে ব্যবহার করি, দেয়ার স্যাক্রিফাইস উইল এন্ড ইন ভেইন। ঠিক আছে, বৃথা যাবে, তাদের যে স্যাক্রিফাইস এইটার অবশেষ হিসেবে কিছুই থাকবে না, তাদের স্যাক্রিফাইসটাই বৃথা হয়ে যাবে যদি আমরা দেশ গঠন না করতে পারি। এখানে ইন হবে। ওকে, এন্ড ইন স্মোক বা এন্ড ইন ভেইন মানে বৃথা যাওয়া, এখানে ভেইনের বদলে স্মোকও একটা ইডিয়ম আছে না, এন্ড ইন স্মোক, শুধু ধোয়াই হয়েছে, চেষ্টা করছে আগুন জ্বালাইতে, আগুন জ্বলে নাই, শুধু ধোয়াই হয়েছে, সো কাজ কিন্তু অ্যাকচুয়ালি হয়নি। ঠিক আছে, ওকে। এরপর আমরা যদি পরের কোশ্চেন দেখি, দেখো এই একই প্যাটার্নের কোশ্চেন বারবার আসছে। এটা ময়মনসিংহ বোর্ড 24-এর একটা প্রশ্ন, এটা ইজি আছে। আওয়ার্স ইজ আ রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমার দেশটা নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিওয়্যার ড্যাশ আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি এন্ড কালচার, আমাদের জীবনে সর্বত্র নদী এবং নদী। রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ, জাস্ট একটু চিন্তা করো, ড্যাশ আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ এন্ড এভরিওয়্যার। ঠিক আছে, এখানে ইন হবে। এরপর দেখো, বাট আর দ্য রিভার্স ড্যাশ ইন গুড শেপ, কিন্তু আদৌ কি নদীগুলো ভালো অবস্থায় আছে? আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, ইন গুড শেপ, এটা একটা ফ্রেজ, ইন গুড শেপ মানে ভালো অবস্থা, এই ফ্রেজটা এভাবেই ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা একটা ইডিওমেটিক ইউজ। তাইলে আর দ্য রিভার্স ইন গুড শেপ, তারা কি আদৌ ভালো অবস্থায় আছে? আনফরচুনেটলি দে আর নট, দুর্ভাগ্যবশত তারা ভালো অবস্থায় নাই। দো রিভার্স আর পার্ট এন্ড পার্সেল ড্যাশ আওয়ার লাইফ, যদিও আমাদের নদীগুলা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, পার্ট এন্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ, যেটাকে তুমি আলাদা করতে পারবে না। দো রিভার্স আর পার্ট এন্ড পার্সেল ড্যাশ আওয়ার লাইফ, আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, আমাদের, তাইলে অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের। উই আওয়ারসেলভস আর ক্রুয়েল ড্যাশ দেম, ক্রুয়েল টু মানে নির্দয়। তাহলে এখানে অবশ্যই ক্রুয়েল এর পরে টু বসবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অন্য কিছু তুমি বসাইতে পারবে না। বাট উই আর ক্রুয়েল টু আওয়ার রিভার্স, ক্রুয়েল টু। ঠিক আছে, এরপর দেখো, আ ফিউ রিভার্স আর অলরেডি ডেড, অলরেডি কিছু ডেড, এন্ড সেভারাল আর গোয়িং ড্যাশ দ্য প্যাঙ্কস অফ ডেথ, কিছু তো অলরেডি ডেড, পলিটলি জমে এখন পানি প্রবাহিত হয় না, এবং বাকি যেগুলো আছে, এই যে পদ্মা চর জমতে শুরু করছে, যেভাবে 5 বছর পর আর তোমার ব্রিজ লাগবে না, এমনি হেঁটে পার হইতে পারবা। তাইলে সেভারাল আর গোয়িং ড্যাশ দ্য প্যাঙ্কস অফ ডেথ, তারা মৃত্যু যন্ত্রণা, প্যাঙ্কস মানে মৃত্যু যন্ত্রণা, প্যাঙ্কস অফ ডেথ মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর হাহাকারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে দে আর গোয়িং
থ্রু দ্য প্যাংস অফ ডেথ। কোনো একটা সিচুয়েশন, কোনো একটা এক্সপেরিয়েন্স বা কোনো একটা ঘটনার মধ্য দিয়ে যখন কেউ জীবন অতিবাহিত করে, সময় কাটায়, সেখানে থ্রু ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপর দেখো, some river grabbers grab river banks and build buildings dash trade and commerce. তাইলে রিভার গ্রাবার মানে যারা নদী আগ্রাসী, নদীর পাশে দেখবা যে নদী যেহেতু খাস জায়গা, নদীর পাশে ভরাট করে এখানে বিল্ডিং তুলে দেয়, তাদের জন্য কিন্তু নদীর প্রবাহটা, নর্মাল প্রবাহটা বাধাগ্রস্ত হচ্ছে। Some river grabbers grab river banks and build buildings dash their trade and commerce. তাদের ব্যবসার জন্য, so for their trade and commerce. ঠিক আছে? এরপর দেখো, rivers are also getting silted dash deforestation. নদীগুলা আমরা যে গাছ কেটে ফেলছি, এই জন্য পলি জমতেছে নদীগুলাতে, নদী ভাঙন হচ্ছে এক পাশে, আরেক সাইডে পলি জমতেছে। তাহলে rivers are also getting silted for deforestation. তুমি বলতে পারো for, বা এখানে অ্যাবসলিউট কারণ বোঝাচ্ছে, ডিউ টু বলতে পারো। এখানে ডিউ টু হবে, আবার ফরও হবে, ডিউ টু দ্য বেটার, ডিউ টু ডিফরেস্টেশন। সো রিভার্স ক্যান নট ফ্লো ড্যাশ সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেইনি সিজন। সুতরাং এখন বর্ষাকালে নদীগুলো যথেষ্ট পানি ক্যারি করতে পারে না, তাইলে রিভার ক্যান নট ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, যথেষ্ট পানি নিয়ে এসে প্রবাহিত হতে পারে না, তাইলে ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, এখানে উইথ হবে। অ্যাজ এ রেজাল্ট floods occur and people sufferings go dash description. এটা নিশ্চয়ই তোমরা জানো, beyond description. Go beyond description মানে কোনো একটা বর্ণনার অতীতে কোনো জিনিস, একটা কন্ডিশন বা যে কোনো একটা সিচুয়েশন চলে যাওয়া, মানে এমন সিচুয়েশন যেটা তুমি ব্যাখ্যা করে বলতে পারবা না, এত খারাপ সিচুয়েশন। সো গো বিয়ন্ড ডেসক্রিপশন, বিয়ন্ড ডেসক্রিপশন মানে বর্ণনার অতীত। ঠিক আছে? দেন রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস ইনস্টেড ড্যাশ ব্লেসিংস। এটাও জানো তোমরা, instead of বা in lieu of, দুইটার অর্থই পরিবর্তে। সো রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস ইনস্টেড অফ ব্লেসিংস। সো এখানটাতে ব্লেজিং হওয়ার বদলে বা আশীর্বাদ হওয়ার বদলে নদীগুলো এখন অভিশাপে পরিণত হয়েছে। ঠিক আছে? ইনস্টেড অফ বা ইন লিউ অফ, এখানে অফ। ঠিক আছে? তাহলে মোটামুটি প্রিপোজিশনও এই প্যাটার্নেই আসে। এ পর্যন্ত কি বুঝছেন আপনারা? আমরা তাহলে পরে মুভ করব, পরের কোশ্চেনে মুভ করব আমরা। এটা কিন্তু ইজি, ময়মনসিংহ বোর্ড 24 এর প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন প্রচুর আসে। যেগুলো আমি লিখছি দেখো, সবগুলো এমন টাইপের প্যাসেজ, এমন টাইপের প্যারাগ্রাফ যেগুলা ফ্রিকোয়েন্টলি পরীক্ষাতে আসে। যে প্যাট্রিয়ট নিয়ে কত জায়গাতে আসলো, এই দুইটা টপিকের মধ্যে কত জায়গায় আসলো, তারপরে নদী নিয়ে আসবে, তারপর সততা নিয়ে আসবে, সিনসিয়ারিটি নিয়ে আসবে, স্টুডেন্ট লাইফ নিয়ে আসবে, এগুলো আসবেই পরীক্ষাতে, কোনো না কোনো বোর্ডে আসবে। আচ্ছা, এরপর দেখো এটিকেট এন্ড ম্যানার্স, এটা তোমরা পড়েছো বইতে। We learn etiquette and manners dash our parents and various institutions such as school, college and professional bodies. আমরা এটিকেট ম্যানার কোথা থেকে শিখি? পিতামাতা এবং বিভিন্ন ইনস্টিটিউশনাল বডি থেকে শিখি। তাহলে কি ফ্রম হবে? We learn etiquette and manners from our parents and institutional bodies. ওই জায়গা থেকে শিখি, এজন্য from। এরপর আসো, there are rules dash behavior dash all kinds dash social occasions and it is important to learn them and practice them dash everyday life. একটা জিনিস বুঝতেই পারছো, ইন এভরিডে লাইফ মানে প্রাত্যহিক জীবন, এখানে ইন হবে, তাছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই। ইন এভরিডে লাইফ প্রাত্যহিক জীবন বা দৈনন্দিন জীবন, এখানে ইন ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নেই। শুরুতে যাও, দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার, সব জায়গাতে আচরণের একটা নীতি আছে, আচরণের র, এখানে অফ হবে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, তাইলে আচরণের নিয়ম আছে, লাইন শেষ হয় নাই। রুলস অফ বিহেভিয়ার ড্যাশ অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল অকেশনস, রুলস অফ বিহেভিয়ার বা আচরণের নিয়ম আছে কোথায়? ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সব ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য। ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, কেন? ফর জন্য বোঝাচ্ছে, এজন্য ফর, আর সব ধরনের সোশ্যাল অকেশন, ওখানে র আসছে এজন্য অফ। এমনি তুমি অর্থ দিয়েও বুঝতে পারবা। পরেরটা দেখছো তুমি, এরপর দেখো, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ড্যাশ আ ডিবেটিং ক্লাব। তো এখানটাতে অনেকে মনে করবা যে ইন বসাইলে আমি দুই জায়গাতে ইন দিব, অ্যাট বসাইলে আমি দুই জায়গাতেই অ্যাট দিব। একটা জিনিস মাথায় রাখবা যে এখানে দুইটা সিচুয়েশন কিন্তু ভিন্ন। একটাতে তুমি বলতেছো
যে একটা যে বিয়ের রিসেপশন, যেটা একটা অনুষ্ঠান বুঝাচ্ছে আসলে। আর আরেকটা ডিবেটিং ক্লাব, এটার একটা বাস্তব অস্তিত্ব আছে। এইটা একটা বস্তুগত জিনিস, ডিবেটিং ক্লাব, একটা ক্লাবের অস্তিত্ব আছে। বাট ওয়েডিং রিসেপশন জাস্ট এটা একটা অকেশন, এটার কিন্তু কোনো একটা লোকেশন না, এটা একটা অকেশন, আর ওটা একটা লোকেশন। সো এরকম যখন কোনো একটা অকেশন বুঝাই, তখন আমরা এখানে অ্যাট বসাই। এটা একটু মাথায় রাখো, কেন এখানে অ্যাট হয় আর কেন ওখানে ইন হয়। আর এখানে যেহেতু একটা বস্তুগত জায়গা, তাহলে এইখানটাতে আমরা কি বসাবো? ইন বসাবো। তাইলে the manners that are correct at a wedding reception will not do in a debating. ঠিক আছে? এরপর দেখো, therefore we have to be careful dash etiquette and manners. কেয়ারফুল কি হয়? কেয়ারফুল এর সাথে অফ হয়। কেয়ারফুল অফ মানে সতর্ক বা সচেতন। তাহলে we have to be careful of etiquette and manners. We know how important it is to say please and thank you dash everyday life, in everyday life, প্রাত্যহিক জীবনে। অলরেডি একবার বলছি, এটা একটা ফ্রেজ এন্ড এভাবেই ব্যবহৃত হয়। A few more polite expressions such, এখানে as টা ছিল না, অ্যাকচুয়ালি গ্যাপ ছিল, এখানে as হবে, such as pardon me, আমাকে মাফ করে দাও, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করো, মে আই, মানে আমি কি এটা করতে পারি, খুব ভদ্রতার সাথে বলা। আর bound to make your day smooth and please, তো এখানটাতে প্লিজেন্ট, তো এখানটাতে ব্যাপারটা এরকম যে তুমি একটা মানুষের সাথে রূঢ়ভাবে কথা বলবা, সে তোমার বন্ধু হইলেও কিন্তু তোমাকে পরবর্তীতে আঘাত করবে, বা তোমার মন নিজে থেকেই মন খচখচ করবে। বাট তুমি তোমার শত্রুর সাথে যদি সুন্দর করে কথা বলো, সেও খারাপ আচরণ করতে লজ্জা পাবে, তোমার নিজে থেকেও একটা ভালো লাগা কাজ করবে। তো এখানে ওই কথাই বলছে যে ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাচ অ্যাজ, যেমন সাচ অ্যাজ মানে যেমন, উদাহরণস্বরূপ প্যারডন মি, এক্সকিউজ মি, মে আই, এইগুলা আমাদের দিনকে আরো স্মুথ এবং প্লিজেন্ট, সুন্দর করে। ঠিক আছে? তাহলে এই গেল ঢাকা বোর্ড 24 এর প্রশ্ন। এটাও কিন্তু খুবই ইজি, মানে বুঝতেই পারছো যে ইজি বলতে আমি কি বুঝাচ্ছি। ইজি বলতে তোমার বেসিক যে নলেজটা আগে আছে, সেটা ইউজ করে উত্তর করতে পারছো, সেটাই বুঝাচ্ছি। আচ্ছা, এখন তাহলে মোটামুটি এই পর্যন্তই আমাদের পড়া আজকে। আমাদের কালকে আবার ক্লাস আছে, কালকে আমরা বেসিক আরো কিছু জিনিস দেখব। এখন আমাকে বলো, কারো কোনো কোশ্চেন টোশ্চেন আছে? যারা ইউটিউবে আছো বা মিডলজি পেজে আছো, তোমাদের কোনো প্রশ্ন আছে? না হলে আমরা লাইভটা শেষ করে দেব। তোমাদের যে দুঃখটার কথা বলছিলাম, তোমাদের নিয়ে যে দুঃখটার কথা বলছিলাম, এটা কিন্তু আসলে সত্য, বুঝছো? মানে এখন কথা ক্লিয়ার না? এখন বলছিলাম তোমাদের নিয়ে যে দুঃখটার কথা বলছি, তো যে দুঃখটার কথা বলছিলাম যে এখন ফেসবুকে এবং অনলাইনে এত অ্যাক্টিভ তোমরা, আমি জানি না পড়াশোনা কখন করো। আমার নিজের লাইফে অনেক হ্যাম্পার হয় এই কারণে। এমনিতে তো অনলাইনে কাজ করা লাগে, তোমাদের ক্লাস নেওয়া লাগে, সারাদিন হসপিটালে থাকা লাগে, এরপর যতটুকু সময় থাকে তাও এই ফোনটা মাথা খাই, বুঝছো? তো এখানে আমি একটা জায়গায় পৌঁছাই গেছি। আমি এখন যেভাবেই হোক আমি ডাক্তার হয়ে বের হবই। তাই সে ৫ বছর লাগুক আর ১০ বছর লাগুক, ইনশাআল্লাহ আগামী বছরই বের হব। তো তাই সেই সময়টা যাই হোক, আমি কিন্তু বের হয়ে যাব। বাট তুমি যদি তোমার এই জায়গাটাতে স্লিপ করো, তোমার এইচএসসি রেজাল্ট একবার খারাপ হয়, ইমপ্রুভমেন্ট দেয়া যায়, বাট ইমপ্রুভমেন্ট দিয়ে সব জায়গায় পরীক্ষা দেয়া যায় না। এবং আসলে তুমি একবার এইচএসসি তে খারাপ করলে বা অ্যাডমিশনে খারাপ করলে যে ট্রমাটা পাবা, ওই ট্রমা থেকে বের হয়ে আসা খুব কঠিন। সো এখন থেকে সাবধান হও, বুঝছো? পরে ফোন ইউজ করার আসলে টাইম পাবা। এবং একটা কথা সবাই বলে না যে আর একটা বছর, এই বছরটা পর সামনে থেকে শুধু চিল আর চিল। তো আমি বলবো যে আসলেই অ্যাডমিশন পর্যন্ত তুমি যদি নিজেকে ধরে রাখতে পারো তোমার জায়গাতে, এরপর তুমি পড়তে চাইলে পড়িও, না চাইলে পড়িও না। এটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর পরের পড়াটা আসলে মানুষ নিজের জীবনের তাগিদে পড়ে, বুঝছো? নিজেকে কিছু করতে হবে। আর এর আগ পর্যন্ত বাবা-মা ঠেলে, ঠেলে পড়ায়। তো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে অ্যাডমিশন পর্যন্ত নিজেকে ঠেলে নিয়ে যাও। এরপর দেখবা যে তোমার মধ্যে অটোমেটিক একটা নিজে একটা পুশ ফিল করবা। তখন আর পরিশ্রম করতে, পড়াশোনা করতে খারাপ লাগবে না, ভালো লাগবে। যদিও সময় পাবে না তখন, আমার মতো অবস্থা হবে। তো অবস্থা যাই হোক, সেই পর্যন্ত নিজেকে এই পথে ধরে রাখতে হবে, যাতে আমি ভালো একটা জায়গাতে পৌঁছাইতে পারি, বুঝছো? এবং এইচএসসি যতটা ইম্পর্টেন্ট, অ্যাডমিশন ফেজটা আরো ইম্পর্টেন্ট। তুমি এখান থেকে ১ বছর পরের কথা চিন্তা করো। তোমার এইচএসসি রেজাল্ট দেয়া শেষ, তোমার অ্যাডমিশনের রেজাল্ট দেয়া শেষ, সবকিছু শেষ।
তোমার সাথে যদি কারো দেখা হয় কি জিজ্ঞেস করবে? এইচএসসি তে কি রেজাল্ট হয়েছিল সেটা জিজ্ঞেস করবে, নাকি তুমি এখন কোথায় পড়ো, কোন ভার্সিটিতে বা কোন মেডিকেলে ভর্তি হয়েছো সেটা জিজ্ঞেস করবে, তোমার কারেন্ট যে পরিচয় সেটা জিজ্ঞেস করবে। সো অ্যাডমিশন ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, জীবনের একটা টার্নিং পয়েন্ট বলতে পারো। আর এইচএসসি রেজাল্ট ইম্পর্টেন্ট বিকজ অ্যাডমিশনের একটা সূচনা বা একটা বেসিক মার্কস তো এখানে এইচএসসি থেকে আসে, এই একটা ব্যাপার। আর ভবিষ্যতে তুমি কোথাও চাকরির ফর্ম সিভি ড্রপ করবা, এসএসসি এইচএসসি রেজাল্ট লাগবে। সো এটাও ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, প্র্যাকটিসের জন্য অ্যাপেক্স বা মাস্টার কোনটা বেস্ট? দুইটাই আসলে বাজারের বেস্ট দুইটা বই। এখন তুমি যদি খুব ইজিলি প্র্যাকটিস করতে চাও, খুব সহজভাবে, কঠিন প্রশ্নে যাব না, কঠিন কনসেপ্টে যাব না, সহজভাবে সবকিছু শিখবো, মাস্টার ইজ দ্য বেস্ট অপশন। এন্ড যদি চিন্তা করো না আমি একটু আপডেটেড থেকে পড়তে চাই, মাস্টার কিন্তু লাস্ট এডিশন সেই 21-এ আসছে, 21 নাকি 19-এ আসছে, এরপর নতুন এডিশন আসেই নাই, সো নতুন কোশ্চেন তুমি পাবে না। বাট অ্যাপেক্স প্রতি বছরই 2টা এডিশন আসে, তো তুমি একদম নতুন আপডেটেড তথ্য দিয়ে যদি পড়তে চাও একটু কঠিন হয়ে যাবে, বাট তাহলে অ্যাপেক্স তোমার জন্য বেস্ট। ঠিক আছে? সূর্য জিজ্ঞেস করেছিল। আচ্ছা, তো এখন তাহলে এই পর্যন্ত থাক, আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আচ্ছা, এই দেখো স্ক্রিন টাইম একজন বলতেছে 6 ঘন্টা। সো 6 ঘন্টা স্ক্রিন টাইম আসলেই কিন্তু তোমাদের, আমি যে বললাম বুকে হাত দিয়ে তুমি বলতে পারবা না যে আপু আমি 6 ঘন্টা পড়ছি, বুঝছো? আর 6 ঘন্টা যদি পড়ো, স্টুডেন্ট হিসেবে তোমার স্ক্রিন টাইম আসলে 6 ঘন্টা হওয়া কোনো দিক থেকে উচিত না। আমি পিডিএফটা আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওখানে দিয়ে দিছি, তোমরা একটু চেক আউট করে নাও, আমি এখানে লিংকটাও দিয়ে দিচ্ছি। ইউটিউবে যারা আছেন আমি আপনাদের লিংক দিয়ে দিচ্ছি, ইউটিউবের লিংক আপনারা একটু জয়েন করে নেবেন। দেখো, সরি ইউটিউব না, ইউটিউবে আমার টেলিগ্রামের লিংকটা দিয়েছি একদম লাস্টে, এটা একটু দেখে নিও। আর ফেসবুকে আমি দিয়ে দিচ্ছি, এখানে স্টাডি ম্যাটেরিয়ালটা আমি দিয়ে দিয়েছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এখন অবশ্যই এইচএস এর গুরুত্ব দিতে হবে। প্রি মেডিকেল আপনি পড়তে পারেন, বাট ততটুকুই যতটুকু আপনার পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত না করবে। ক্ষতিগ্রস্ত বলতে বুঝাচ্ছি যে এখন লাস্ট মোমেন্টে অনেকে আছে শুধু পড়েই থাকো তোমরা এইচএসসি নিয়ে, এখন কিন্তু সেই কাজটা করা যাবে না। সেই কাজটা যদি করো, সরি শুধু অ্যাডমিশন নিয়ে পড়ে থাকো, সেই কাজটা করলে কিন্তু এইচএসসি খারাপ হবেন। এইচএসসি খারাপ মানে কি? যুদ্ধ শুরুর আগেই তরোয়ার ভেঙে যাওয়া, বুঝছো? তুমি যখন দেখবা যে মানুষের সব জিপিএ 5, 1 মার্কস তো মেডিকেলের জন্য কাটতেছে না, আমার 5 মার্কস কাটা যাচ্ছে, এমনিতেই হতাশ হয়ে যাবা, পড়াশোনা শুরু করতে কষ্ট হয়ে যাবে। সো এখনো টাইম আছে, যতটুকু দুর্বলতা আছে পার করে ফেলো, ইনশাআল্লাহ ভালো করবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।